আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীবৃন্দ, আমি আশা করছি তোমরা এই দুর্যোগের মধ্যেও, করোনা কালের মধ্যেও সুস্থ স্বাভাবিক আছো এবং তোমরা পূর্বের ধারাবাহিকতায় আজকে আমি জাদুঘরে কেন যাব এই প্রবন্ধের মূল পাঠটি তোমাদের সাথে পড়ব, শেয়ার করব। আশা করছি তোমাদের সর্বাত্মক সহযোগিতা আমি পাব। তবে এর আগে তোমরা আমাকে একটু কমেন্টস করে জানাও যে তোমরা আমাকে শুনতে পাচ্ছ কিনা এবং আমার ভিডিওর রেজুলেশন ঠিক আছে কিনা। ভিডিওর রেজুলেশন ঠিক আছে কিনা এটা একটু আমাকে কমেন্টসে করে জানাও। আমাকে তোমরা সবাই শুনতে পাচ্ছ কিনা এটা একটু জানাও। ওয়ালাইকুম আসসালাম। তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আশা করছি, এবং এটি আমার জন্য এটা তৃতীয় ক্লাস বাংলা প্রথম পত্রের। এর আগের ধারাবাহিকতায় ক্লাসটি আমি নেব। আমাদের বাংলাদেশ নয়, আমি বলবো যে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন, এবং বাংলাদেশে তো অবশ্যই বাঙালির বাতিঘর, বরেণ্য বুদ্ধিজীবী, গবেষক, প্রাবন্ধিক এবং মনস্বী অধ্যাপক আনিসুজ্জামান স্যার, তাঁর লিখিত জাদুঘরে কেন যাব এই প্রবন্ধটি গত ক্লাসে আমি বিস্তারিতভাবে এর পূর্বাপর বিষয়গুলো আলোচনা করেছি। আমি আশা করি তোমাদের কিছু না কিছু উপকৃত তোমরা হয়েছ, উপকার পাবে যদি মনোযোগ সহকারে তোমরা দেখো। এখন একাদশ, দ্বাদশ এবং এইচএসসি পরীক্ষার্থী এই 3 ক্লাসের এই ক্লাস বলা যেতে পারে। আমি এখন যে ক্লাসটি নিচ্ছি এই ক্লাসটি কলেজের সকল স্টুডেন্ট, ক্লাস 11, ক্লাস 12 এবং এইচএসসি ক্যান্ডিডেটস যারা আছো তারা সবাই এই ক্লাসটি ফলো করতে পারো, তাতে তোমাদের যথেষ্ট উপকার হবে। আমাকে আগে একটু তোমরা কমেন্টস করে যদি একটু প্লিজ জানাও যে আমাকে তোমরা শুনতে পাচ্ছ কিনা। আমাকে তোমরা শুনতে পাচ্ছ কিনা এটা একটু কমেন্টস করে যদি জানাও, তাহলে আমি এই ভার্চুয়ালে ক্লাসে তোমাদের সাথে যুক্ত হতে পারি। আশা করি তোমরাও যুক্ত হবে। কোনো একজন একটু জানাও। বাংলা ফার্স্ট পেপার, হ্যাঁ বাংলা ফার্স্ট পেপার এখন আমরা পড়ব। তোমরা যে কোনো একজনে একটু কমেন্টস করে জানাও যে আমাকে শুনতে পাচ্ছ কিনা। আমাকে শুনতে পাচ্ছ কিনা এটা একটু জানাও প্লিজ। আমাকে শুনতে পাচ্ছ কিনা এটা একটু জানাও। হ্যাঁ, থ্যাংক ইউ। একজনে লিখেছে, মারিয়াম খাতুন, সে লিখেছে যে শুনতে পাচ্ছি স্যার। ওকে, থ্যাংক ইউ সো মাচ। তাহলে আমি ক্লাসটি শুরু করতে পারি। তোমরা যেখানে আছো সেখান থেকেই আমার এই লাইভ স্ট্রিমিংয়ে তোমরা যুক্ত হবে, এইটুকু আমি আশা করি। লাইভ স্ট্রিমিংয়ে যুক্ত হলেই তোমরা বেশ উপকৃত হবে। আমাদের উচ্চ মাধ্যমিক লেভেলে এখানে পরীক্ষা পদ্ধতি এবং প্রশ্নের ধরন অনুযায়ী আসলে প্রি লেকচার দেওয়া, হ্যাঁ অর্থাৎ বই ছাড়া লেকচার, আমি ফ্রি লেকচার বলতে বই ছাড়া লেকচার দেওয়া, এখানে কিন্তু সেই সুযোগটা নাই। এটা আমি আগের ক্লাসেও তোমাদেরকে বলেছি। আমাদেরকে অবশ্যই এই টেক্সট বইয়ের অর্থাৎ আনিসুজ্জামান স্যারের জাদুঘরে কেন যাব এটার লাইন বাই লাইন আমরা পড়ব, আমরা সবাই মিলেই পড়ব। তোমরা অবশ্যই এনসিটিভির সাহিত্যপাঠ বইটা যদি হাতের কাছে থাকে তাহলে একটু এটি খুলে সূচিপত্র দেখে এটা তোমার বইয়ের কোন পৃষ্ঠায় আছে, কারণ আমার বইটা অনেক আগে, তোমাদের সাথে পৃষ্ঠা নম্বর নাও মিলতে পারে, সেই কারণে সূচিপত্র দেখে এটাকে বের করে নাও। এই বইয়ের মধ্যে মূল প্রবন্ধে 11টি ছোট বড় অনুচ্ছেদ নিয়ে 11টি প্রবন্ধ আছে। এর আগের ক্লাসে আমরা একটি প্রবন্ধ পড়েছি, তাতেই আমাদের অনেক সময়
পেরিয়ে গিয়েছে। অনেক সময় আমরা গত ক্লাসে কনজিউম করেছি এবং আমি দেখেছি 1 ঘন্টা 15 মিনিট 16 সেকেন্ড। এই দীর্ঘ ক্লাসে তোমরা ধৈর্য ধরে আমার ক্লাসটা শুনেছো, এই জন্য আমি খুবই হ্যাপি এবং তোমাদেরও উপকার হবে বলে আমি আশা করি। তো তোমরা এই যে ক্লাসটা, এটা তোমাদের সকল ক্লাসমেট এবং বান্ধবীরা যাতে শুনতে পায় বা দেখতে পায়, সেই জন্য তোমরা এটি একটু শেয়ার করো প্লিজ। তোমরা শেয়ার করো, শেয়ার করলে অনেকেই যারা জানে না আজকে ক্লাস হবে, তারাও এই ক্লাসটি শুনতে পাবে বা দেখতে পাবে, তাদেরও উপকার হবে। আর তোমার বান্ধবী তোমার ক্লাসমেটের কাছে, তাদের প্রতি তোমারও একটা দায়িত্ববোধ আছে। প্লিজ তোমরা একটু শেয়ার করো, সকলের সাথে একটু শেয়ার করো, তাহলে আমরা বুঝতে পারবো যে সবাই মোটামুটি আমার সাথে লাইভ স্ট্রিমিংয়ে যুক্ত হয়েছে। এবং আমরা এখানে আজকে আমি বলছি যে বেশি কথা আমি বলবো না, আমি শুরুতেই মূল প্রবন্ধ অর্থাৎ জাদুঘরে কেন যাব, এই মূল প্রবন্ধের দ্বিতীয় অনুচ্ছেদ বা প্যারাগ্রাফ থেকে আমরা মূল প্রবন্ধটি পড়তে শুরু করব। তো তোমরা বইটা একটু সামনে নাও, এনসিটিভির সাহিত্যপাঠ বইটি একটু সামনে নাও, নিয়ে আমার সাথে আমি কি পড়ি সেদিকে একটু খেয়াল করো। এবং যেগুলো একটু দুর্বোধ্য শব্দ আছে বা ব্যাখ্যা বিশ্লেষণের প্রয়োজন আছে, সেটা অবশ্যই আমি ব্যাখ্যা বিশ্লেষণ করব। তোমরা বইটা নিয়ে বইয়ের পৃষ্ঠা, সূচিপত্র দিকে পৃষ্ঠাটা ওপেন করে তোমরা রেডি হও, আমি এক্ষুনি শুরু করব। আর একটু কাইন্ডলি সবাইকে বলবো যে তোমরা একটু শেয়ার করো প্লিজ, এই লাইভ স্ট্রিমিংটা একটু শেয়ার করো, যারা জানে না তারাও যাতে এই ক্লাসটি সবাই দেখতে পায়, শুনতে পায়, তাদেরকে একটু সুযোগ করে দাও। এটা তোমাদের দায়িত্ব এবং কর্তব্য, যেহেতু তোমার ক্লাসমেট এবং তোমার বান্ধবী, তাদেরকে জানানো, তাদেরকে জানিয়ে দাও। একটু শেয়ার করে জানিয়ে দিলে ওরাও বুঝতে পারবে, তারাও উপকৃত হবে, তারা জানতে পারবে। ওকে, তাহলে আমরা দ্বিতীয় প্যারাগ্রাফ, মূল প্রবন্ধের দ্বিতীয় প্যারাগ্রাফ থেকে আমি শুরু করছি। কালক্রমে প্রাচীন জিনিসপত্র সম্পর্কে আগ্রহ বাড়ছিল এবং সম্পন্ন ব্যক্তি, এখানে সম্পন্ন ব্যক্তি বলতে মূলত অবস্থা সম্পন্ন ব্যক্তি, আর্থিকভাবে সচ্ছল এমন ব্যক্তিকে বোঝানো হয়েছে। সম্পন্ন ব্যক্তি বা পরিবারের উদ্যোগে তা সংগৃহীত হয়ে জাদুঘর গড়ার ভিত্তি রচনা করেছিল। প্রাচ্য দেশেও এমন সংগ্রহের কথা অবিদিত ছিল না। অবিদিত মানে অজ্ঞাত ছিল না, অবিদিত মানে অজ্ঞাত। তো প্রাচ্য দেশ, আমি তো গত ক্লাসে পাশ্চাত্য দেশ সম্পর্কে বলেছি, আজকে আমি প্রাচ্য দেশ সম্পর্কে বলবো। ইংরেজিতে এটাকে বলে ইস্টার্ন। ইস্ট মানে পূর্ব, প্রাচ্য শব্দের অর্থ হচ্ছে পূর্ব দিক বা পূর্ব দিকস্থ, অর্থাৎ পূর্ব দিকে যে দেশগুলো অবস্থিত সেইগুলোকে বলে প্রাচ্য দেশ। আমরা যদি সহজভাবে যদি বলি তাহলে এটুকু বলতে পারি যে এশিয়া মহাদেশ পুরোটাই হচ্ছে প্রাচ্য দেশের অন্তর্ভুক্ত। আমার মনে হয় তোমরা জিনিসটা বুঝতে পেরেছ। প্রাচ্য মানে পূর্ব বা পূর্ব দিগস্থ, তার মানে প্রাচ্য দেশ হচ্ছে পূর্ব দিকে অবস্থিত দেশগুলো, অর্থাৎ আমরা এটাকে বলতে পারি যে এশিয়া মহাদেশের যে দেশগুলো, এগুলোকে আমরা বলতে পারি প্রাচ্য দেশ। প্রাচ্য দেশেও এমন সংগ্রহের কথা অবিদিত ছিল না, তবে ইউরোপীয় রেনেসাঁসের পরে পাশ্চাত্য দেশে এই ধরনের প্রয়াস অনেক বৃদ্ধি পায়। এখানে একটা টার্ম আমরা পেয়েছি, ইউরোপীয় রেনেসাঁস। এই ইউরোপীয় রেনেসাঁস মানেটা কি? রেনেসাঁসের আবিধানিক অর্থ হচ্ছে পুনর্জন্ম, পুনর্জাগরণ অথবা নবজাগরণ। আমি আবার বলছি, রেনেসাঁস, ইউরোপীয় রেনেসাঁসের কথা বলছে। তো ইউরোপের রেনেসাঁসের যেই সময়কালটা, সেটা সাধারণত আমরা চতুর্দশ শতাব্দী থেকে ষোড়শ শতাব্দী, এই সময়কালটাকেই ইউরোপীয় রেনেসাঁসের যুগ বা সময় বলে ধরা হয়। আর রেনেসাঁসের আবিধানিক অর্থ হচ্ছে পুনর্জন্ম, পুনর্জাগরণ অথবা নবজাগরণ, এটাই হচ্ছে মূল আবিধানিক অর্থ। তো কেন এই নবজাগরণের দরকার ছিল, অথবা এই পুনর্জন্ম কেন হয়েছিল, অথবা পুনর্জাগরণ কেন ঘটেছিল ইউরোপে, বিশেষ করে চতুর্দশ শতাব্দী থেকে
ষোড়শ শতাব্দী সময়ের মধ্যে এই পুনর্জাগরণ কেন ঘটেছিল? আমরা স্বাভাবিকভাবেই জানি যে আধুনিক ইউরোপের উদ্ভবের ক্ষেত্রে আমরা যে এখন বর্তমান যে আধুনিক ইউরোপ দেখছি, এটার উদ্ভবের ক্ষেত্রে এই রেনেসাঁসের ভূমিকা বা রেনেসাঁসের গুরুত্ব তাৎপর্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই রেনেসাঁস মূলত একটি দীর্ঘস্থায়ী সমাজ পরিবর্তনের প্রক্রিয়া। আমি আবার বলছি, এই রেনেসাঁস হচ্ছে একটি দীর্ঘস্থায়ী সমাজ পরিবর্তনের প্রক্রিয়া, এবং এই প্রক্রিয়ার মধ্য দিয়ে শিল্প, সাহিত্য, সংস্কৃতি, চিত্রকলা, নন্দনতত্ত্ব, আর্থসামাজিক প্রেক্ষাপট সব কিছুই মধ্যে একটা আধুনিকতার উন্মেষ, আধুনিকতার বিকাশ আমরা লক্ষ্য করি। এই বিকাশ, উন্মেষ এবং এই বিকাশের মধ্য দিয়ে ইউরোপে একটা আধুনিক চর্চা, সাহিত্য চর্চা, তারপরে সাংস্কৃতিক, তারপরে আর্থসামাজিক সব কিছুতেই একটা নতুনত্ব আমরা লক্ষ্য করি। এবং সেই ক্ষেত্রেই সেই পরিবর্তনের এই রেনেসাঁসের মধ্য দিয়ে আধুনিক পাশ্চাত্য সভ্যতার যে বিকাশ এবং উন্মেষ ঘটেছে, তার মধ্য দিয়েই এই রেনেসাঁসের উদ্ভব হয়েছে। এবং আধুনিক যুগের সূচনাও বলা যায় এই রেনেসাঁসের মধ্য দিয়েই সংগঠিত হয়েছে। আর আরেকটি ব্যাপার হয়েছে, এই রেনেসাঁসের বা পুনর্জাগরণের কারণে বা নবজাগরণের কারণে মধ্যযুগের অবসান হয়েছে। মধ্যযুগের যেই কুসংস্কারাচ্ছন্ন বা যেই অন্ধকারাচ্ছন্ন বা পশ্চাৎপদ যে অবস্থা ছিল, সেগুলো থেকে ইউরোপ বেরিয়ে এসেছিল। কাজেই পাশ্চাত্য দেশের, পশ্চিমা দেশগুলোর যেই পুনর্জাগরণ ঘটেছিল, সেটা চতুর্দশ শতাব্দী থেকে ষোড়শ শতাব্দী পর্যন্ত। এই সময় তারা শিল্প, সাহিত্য, চিত্রকলা, আর্থসামাজিক অবস্থায় সর্বক্ষেত্রে তাদের যেই বিকাশ ঘটেছিল, একটা নতুন উদ্দীপনা নিয়ে তাদের মধ্যে যেই বিকাশ আমরা লক্ষ্য করি, উন্মেষ যে আমরা লক্ষ্য করি, এটা সত্যিকার অর্থে সারা বিশ্বকে প্রভাবিত করেছিল। কোনোটাই আর বাদ নেই, সকল বিশ্বের উপরে তাদের এই পুনর্জাগরণের প্রভাব পড়েছিল। আর মধ্যযুগের যেই অবস্থা ছিল, সেটা থেকে তারা উত্তরণ ঘটেছে। মধ্যযুগের অবসান ঘটিয়ে তারা পাশ্চাত্য দেশ এই রেনেসাঁসের উদ্ভব হয়েছিল। তা আমার মনে হয় তোমরা জিনিসটা বুঝতে পেরেছো, রেনেসাঁস কী জিনিস। তাহলে তবে ইউরোপীয় রেনেসাঁসের পরে পাশ্চাত্য দেশে, পশ্চিমা দেশগুলোতে এই ধরনের প্রয়াস অনেক বৃদ্ধি পায়। এরকম ব্যক্তিগত বা পারিবারিক জাদুঘরে কখনো কখনো জনসাধারণ সামান্য প্রবেশ মূল্য দিয়ে ঢুকতে পারত বটে, তবে অধিকাংশ ক্ষেত্রে তা সকলের জন্য খোলা থাকতো না। তাহলে আমরা একটা জিনিস বুঝতে পারছি, যে সেটা হচ্ছে যে এই সমস্ত জাদুঘরে নামমাত্র মূল্য দিয়ে কেউ হয়তো প্রবেশের সুযোগ পেত, কিন্তু সর্বসাধারণের জন্য এটা উন্মুক্ত ছিল না। রাজা রাজরারা বা সামন্ত প্রভুরা, এখানে রাজা রাজরারা বলতে আমরা বুঝি যে রাজা মহারাজা, আর সামন্ত প্রভুরা হচ্ছে রাজা মহারাজা বা রাজা রাজরাদের অধীনে স্থানীয় শাসক বৃন্দকে সাধারণত সামন্ত প্রভু বলা হয়েছে। তাহলে রাজা রাজরারা অর্থাৎ রাজা মহারাজারা বা সামন্ত প্রভুরা অর্থাৎ তাদের অধীনে, রাজা মহারাজাদের অধীনে যে স্থানীয় শাসক শ্রেণী ছিল, তাদেরকে সামন্ত প্রভু বলা হয়েছে। সামন্ত প্রভুরা যেসব সংগ্রহশালা গড়ে তুলতেন, তাতে থাকত ওইসব মহাশয়ের শক্তি, সম্পদ ও গৌরবের ঘোষণা। 16 শতকের আগে যৌথ কিংবা নাগরিক সংস্থার উদ্যোগে জাদুঘর নির্মাণের চেষ্টা হয়নি। নবনির্মিত এইসব জাদুঘরে জনসাধারণের জন্য অবারিত হয় গণতন্ত্রের বিকাশের ফলে কিংবা বিপ্লবের সাফল্যে। আমি আগে বলছি যে রাজা রাজাদের মাধ্যমে অথবা সামন্ত প্রভুদের মাধ্যমে যেই জাদুঘরগুলো গড়ে উঠেছিল, সেখানে স্থান পেয়েছিল সেই রাজা মহারাজাদের শক্তি, সম্পদ, গৌরব গাথা, এগুলো স্থান পেয়েছে। ফলে সে জাদুঘরে সাধারণ মানুষের পক্ষে প্রবেশাধিকার সংরক্ষিত ছিল, সবাই সেখানে যেতে পারতো না। তবে কেউ কেউ যেতে পারতো, তাও নামমাত্র প্রবেশ মূল্য দিয়ে, কিন্তু সবার জন্য এটি উন্মুক্ত ছিল না। কিন্তু নবনির্মিত জাদুঘর যখন উন্মোচিত হলো,
হ্যাঁ, তোমার নবনির্মিত জাদুঘর যখন একের পর এক প্রতিষ্ঠিত হতে লাগলো, তখন এটা জনসাধারণের জন্য অবারিত হয়েছে, অর্থাৎ যে কেউই জাদুঘরে যেতে পারত। তার মূল কারণটা হয়েছিল তখন পাশ্চাত্য দেশ এবং পশ্চিমা বিশ্বে গণতন্ত্রের জয় জয়কার। এই গণতন্ত্রায়নের ফলে বা গণতন্ত্রের ফলে অথবা বিপ্লবের সাফল্যের ফলে জনসাধারণ জাদুঘরে প্রবেশের অবারিত স্বাধীনতা পেয়ে যায়। ফলে তারাও এখন তখন থেকেই যে কেউ জাদুঘরে যাওয়ার প্রবেশাধিকারের সুযোগ লাভ করে। ফরাসি বিপ্লবের পরে প্রজাতন্ত্রের সৃষ্টি করে লুভর। লুভর মানে লুভর মিউজিয়াম। এটা তোমরা জানো ফ্রান্সের রাজধানী প্যারিস। এই প্যারিসেই লুভর মিউজিয়াম অবস্থিত। উন্মোচিত হয় ভেরসাই। ভেরসাই মানে আসলে আমরা বলি ভার্সাই নগরী। এটা মাইকেল মধুসূদন দত্তের ভার্সাই নগরীর কথাটা তিনি যখন ভার্সাই নগরীতে ছিলেন, আমাদের বলবো যে ঊনবিংশ শতাব্দীতে বাংলা যে রেনেসাস, ওটা তো ইউরোপীয় রেনেসাসের কথা বলছি, ঊনবিংশ শতাব্দীতে বাংলায় যে রেনেসাসের সূচনা করে সেটা মাইকেল মধুসূদনের মধ্য দিয়ে তিনি ফরাসি অর্থাৎ ফ্রান্সের ভার্সাই নগরীতে অবস্থানকালে তার শ্রেষ্ঠ একটা সনেটটি তিনি লিখেছেন, সেটা হলো কপোতাক্ষ নদ। তো এখানে লেখক অর্থাৎ আনিসুজ্জামান খান সেটাকে বলেছে ভেরসাই। ভেরসাই মানে ভার্সাই নগরী। তাহলে উন্মোচিত হয় ভেরসাই প্রাসাদের দ্বার। রুশ বিপ্লবের পরে লেনিনগ্রাদের রাজপ্রাসাদে গড়ে উঠে হারমেতিয়ে। হারমেতি মানে হারমিটেজ, মঠ আর কি। টাওয়ার অফ লন্ডনের মতো ঐতিহাসিক প্রাসাদ এবং তার সংগ্রহ যে সর্বজনের চক্ষুগ্রাহ্য হলো। চক্ষুগ্রাহ্য হলো মানে দৃষ্টিগ্রাহ্য। চক্ষুগ্রাহ্য মানে দৃষ্টিগ্রাহ্য। দৃষ্টিগ্রাহ্য, চক্ষুগ্রাহ্য মানে দৃষ্টিগ্রাহ্য। তোমরা সবার সাথে একটু শেয়ার করো বিষয়গুলো। আমি যে এখন তোমাদের সাথে লাইভ স্ট্রিমিংয়ে আসি, এটা যারা জানে না তাদেরকে একটু প্লিজ জানিয়ে দাও শেয়ার করে। যত বেশি শেয়ার হবে তত বেশি লাইভ স্ট্রিমিংয়ে ওরা যুক্ত হবে এবং দেখার সুযোগ পাবে। ওদেরকেও একটু আমাদের দায়িত্ববোধের জায়গাটা থেকে যেহেতু ওরাও তোমাদের ক্লাসমেট এবং বান্ধবী কেউ না কেউ, কাজে তাদেরকে জানানো তোমাদের দায়িত্ব কর্তব্য। এই দায়িত্ব কর্তব্যটুকু একটু প্লিজ তোমরা পালন করো। তাদের সাথে যদি শেয়ার করো তারাও আমার এই লাইভ স্ট্রিমিংয়ে যুক্ত হতে পারবে। যাই হোক, যে তার সংগ্রহ যে সর্বজনের চক্ষুগ্রাহ্য হলো মানে দৃষ্টিগ্রাহ্য হলো, তা বিপ্লবের না হলো ক্রমবর্ধমান গণতন্ত্রায়নের ফলে। কাজেই সাধারণ মানুষের জাদুঘরে প্রবেশের যেই অধিকার তারা পেয়েছিল সেটা গণতন্ত্রের ফলে, গণতন্ত্রায়নের ফলে, ডেমোক্রেটিক সিস্টেমের কারণেই তারা জাদুঘরে সবাই, ধনী গরিব, ধর্ম বর্ণ নির্বিশেষে, ছোট বড় সবাই, সমাজের সকল মানুষ, শ্রেণী পেশার মানুষ সবাই জাদুঘরে যাওয়ার সুযোগ পেয়েছিল। ব্যক্তিগত সংগ্রহের অধিকারীরাও একসময় তা জনসাধারণের কাছে উন্মুক্ত করার প্রেরণা বোধ করেন এবং কখনো কখনো এসব ব্যক্তিগত সংগ্রহের দায়িত্ব বা রাষ্ট্র গ্রহণ করে তা সকলের গোচরীভূত অর্থাৎ সকলকে জানানোর জন্য গোচরীভূত করার জন্য ব্যবস্থা করে। 17 শতকে ব্রিটেনের প্রথম পাবলিক মিউজিয়াম গড়ে ওঠে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে। এখানকার অ্যাশমোলিয়ান মিউজিয়ামের সৃষ্টি হয় পিতা পুত্র দুই, ট্রেডেসান্ট এবং অ্যাশমোল, এই তিনজনের সংগ্রহ দিয়ে। অর্থাৎ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে যেই জাদুঘরটি গড়ে উঠেছিল এটা মূলত তিনজনের বিভিন্ন সংগ্রহ, প্রত্নবস্তু থেকে শুরু করে বিভিন্ন সংগ্রহ নিয়ে এই অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়টি গড়ে ওঠে। তার মধ্যে দুইজন হয়েছেন পিতা পুত্র, তারা হলো ট্রেডেসান্ট এবং একজন হলো অ্যাশমোল। এই তিনজনের সংগ্রহ নিয়েই মূলত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের জাদুঘরটি গড়ে ওঠে। 18 শতকে রাষ্ট্রীয় প্রচেষ্টায় প্রতিষ্ঠিত হয় ব্রিটিশ মিউজিয়াম। এটা গেল 17 শতকের কথা। 17 শতকে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় জাদুঘর প্রতিষ্ঠিত হয়েছিল। আর 18 শতকে এসে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় রাষ্ট্রীয় প্রচেষ্টায় প্রতিষ্ঠিত হয় ব্রিটিশ মিউজিয়াম। এটা রাষ্ট্র নির্মাণ করে। এর আগেরটা ছিল অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় জাদুঘর। এটা একটা শিক্ষায়তনের বা এটা বিশ্ববিদ্যালয়ের
বলা যায় যে নিজস্ব উদ্যোগ, এখানে রাষ্ট্রের কোনো অবদান ছিল না। কিন্তু 1800 শতকে এসে রাষ্ট্রীয় প্রচেষ্টা এবং রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় যেই জাদুঘরটি তোমার ইউকে যুক্তরাজ্যে অর্থাৎ ইউনাইটেড কিংডমে যেই জাদুঘরটি প্রতিষ্ঠিত সেটি হলো ব্রিটিশ মিউজিয়াম। তবে তার ভিত্তিও ছিল অপর তিনজনের সংগ্রহ। এটাও তিনজনের সংগ্রহ নিয়েই প্রথম যাত্রা শুরু করেছিল। সেই তিনজনের নাম যথাক্রমে আমি বলছি। 1 নম্বর হলো স্যার হ্যান্স স্লোন, 2 নম্বর হচ্ছে স্যার রবার্ট কটন, 3 নম্বর হচ্ছে আর্ল অফ অক্সফোর্ড রবার্ট হার্লি। এই তিনজনের সংগ্রহ নিয়ে ব্রিটিশ মিউজিয়াম তার যাত্রা শুরু করে কত শতকে? 18 শতকে। এসব কথা উল্লেখ করার একমাত্র কারণ এই যে আমাদের প্রাবন্ধিক শ্রদ্ধেয় আনিস স্যার তিনি বলছেন যে এসব কথা উল্লেখ করার কারণ এই যে সামাজিক ও রাজনৈতিক অবস্থা এবং তার পরিবর্তন যে জাদুঘরের রূপকে বড় রকম প্রভাবান্বিত করে সেই বিষয়টা তুলে ধরা। তিনি এগুলোর উল্লেখ করার মূল কারণটাই হচ্ছে এইটা যে রাজনৈতিক অবস্থা এবং সামাজিক অবস্থা, সামাজিক ও রাজনৈতিক অবস্থা এবং তার পরিবর্তন যে জাদুঘরকে ব্যাপকভাবে প্রভাবান্বিত করে সেটা বোঝাতেই মূলত তিনি এগুলোর অবতারণা করেছেন, উল্লেখ করেছেন। জাদুঘরে প্রবেশাধিকার না পেলে কিংবা নাগরিকদের জন্য জাদুঘর গড়ে না উঠলে সেখানে যাওয়ার প্রশ্নই উঠত না, সেখানে যাওয়ার প্রশ্নই উঠত না। কেন যাব সেই চিন্তা তো অনেক দূরের বিষয়। অর্থাৎ জাদুঘরে প্রবেশাধিকার না পেলে কিংবা নাগরিকদের জন্য যদি, দেশের জনগণের জন্য যদি জাদুঘর গড়ে না উঠত তাহলে সেখানে যাওয়ার প্রশ্নই আসতো না। আর কেন যাব সেই প্রশ্ন করাটাও তো অবান্তর। এই প্রসঙ্গে আরও একটা কথা বলা যেতে পারে। পুঁজিবাদের সমৃদ্ধি এবং বিজ্ঞান ও প্রযুক্তির বিকাশের ফলে 19 শতকে জাদুঘরের সংখ্যা বৃদ্ধি ঘটে। এখানে পুঁজিবাদের একটা কথা বলা আছে। পুঁজিবাদ যদি আমরা বলি এটিকে কিভাবে ব্যাখ্যা করা যায়, সংক্ষেপে আমি শুধু এইটুকু বলতে পারি, পুঁজিবাদের ইংরেজি হচ্ছে ক্যাপিটালিজম। এই ক্যাপিটালিজমটা হচ্ছে এমন একটি অর্থনৈতিক অবস্থা, আমি আবার বলছি যে পুঁজিবাদ বা ক্যাপিটালিজম হচ্ছে এমন একটি অর্থনৈতিক ব্যবস্থা যেখানে বাজার অর্থনীতিতে মুনাফা তৈরির লক্ষ্যে ব্যবসা বাণিজ্য, শিল্প কারখানা এবং উৎপাদনের উপকরণ সমূহের ব্যক্তিগত মালিকানার নিয়ন্ত্রণ সম্পূর্ণ বজায় থাকে। অর্থাৎ ব্যবসা বাণিজ্য, শিল্প কারখানা এবং উৎপাদনের উপকরণ সমূহের সব কিছুর উপর ব্যক্তি মালিকানার একচ্ছত্র অধিকার প্রতিষ্ঠিত হওয়াটাই হচ্ছে পুঁজিবাদ। সংক্ষেপে যদি বলি তাহলে এটুকু বলতে পারো, সম্পদের উপরে ব্যক্তিগত মালিকানা প্রতিষ্ঠা। সংক্ষেপে সম্পদের উপরে ব্যক্তিগত মালিকানা প্রতিষ্ঠা, এটাই হচ্ছে পুঁজিবাদ। সংক্ষেপে যদি বলি তাহলে তুমি এটুকুই মনে রাখলে চলবে যে অর্থনৈতিক একটা ব্যবস্থা যার মাধ্যমে বাজার ব্যবস্থাপনায় শিল্প, তোমার যে ব্যবসা বাণিজ্য, শিল্প কারখানা এবং উৎপাদনের প্রোডাকশনের যত রকমের উপকরণ আছে সব কিছুর উপর ব্যক্তিগত মালিকানার নিয়ন্ত্রণ সম্পূর্ণরূপে বজায় থাকে, সেই ব্যবস্থাটাকে বলে পুঁজিবাদ, অর্থাৎ ব্যক্তি সম্পদে পরিণত হওয়া। পুঁজিবাদের সমৃদ্ধি এবং বিজ্ঞান ও প্রযুক্তির বিকাশের ফলে 19 শতকে জাদুঘরের সংখ্যা বৃদ্ধি ঘটে। তাহলে আমরা দেখলাম যে শুরু হয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় 17 শতক, তারপর 18 শতকে ব্রিটিশ মিউজিয়াম, তারপরে 19 শতকে এসে আমরা দেখলাম যে পুঁজিবাদ এবং বিজ্ঞান ও প্রযুক্তির বিকাশের ফলে আমাদের জাদুঘরের সংখ্যা অসংখ্য বেড়ে যেতে থাকে। সাম্রাজ্যবাদী শক্তিগুলো তাদের উপনিবেশে জাদুঘর প্রতিষ্ঠা করতে থাকে। এখন সাম্রাজ্যবাদী এই জিনিসটা কি? সাম্রাজ্যবাদ হলো যে পররাজ্যের উপর বা অন্য দেশের উপর অধিকার বিস্তারের একটা নীতি। আমি আবার বলছি, অন্যের দেশ বা অন্যের জায়গা, অন্যের অঙ্গরাজ্য, অন্যের জায়গার উপর, জমির উপর, দেশের উপর, রাজ্যের উপর অধিকার প্রতিষ্ঠার নীতি, এটাকে বলে সাম্রাজ্যবাদ। আর যারা এই কাজটা করেন তাদেরকে বলে সাম্রাজ্যবাদী। এই সাম্রাজ্যবাদীরা কি করে?
তারা এটাকে উপনিবেশে পরিণত করে। কলোনিটা কীরকম, যে একটি স্থান বা এলাকা যা অন্য দেশ কর্তৃক নিয়ন্ত্রিত হয়। যেমন আমরা সুদীর্ঘকাল বলা হয় যে উপমহাদেশ প্রায় 250 বছর ইংরেজদের শাসনে শাসিত হয়েছিল, ইংরেজদের অধীনে ছিল এবং আমরা শাসিত হয়েছিলাম। আর যেখানে শাসিত হয়েছে সেখানে টুকিটাকি তো অবশ্যই শোষিত হবই, এটা স্বাভাবিক এবং এটা বলার কোনো অপেক্ষা রাখে না। যারা শাসন করে তারা যে কেবল শাসন করতে আসে তা না, তারা শোষণ করতেও আসে। কাজেই ইংরেজরা আমাদের এই দেশে, আমাদের এই উপমহাদেশটা বলা যায় সাবকন্টিনেন্টটা, এটা তাদের একটা কলোনি ছিল, উপনিবেশ। এবং 1947 সালে তারা এই মানে স্বাধীনতা দিয়ে ভারতবর্ষ থেকে তারা চলে যায়। তো কাজেই আমরা তাদের কলোনি বা উপনিবেশ ছিলাম। যা বলছিলাম যে সাম্রাজ্যবাদী অর্থাৎ অন্য দেশ দখল করার যে নীতি, সেই নীতিটাকে বলে সাম্রাজ্যবাদ। আর যারা এই কাজটা করে, উচ্চাবিলাসী যে মনোভাব, সম্প্রসারণবাদ, হ্যাঁ, ছোট ছোট দেশগুলোকে যারা গ্রাস করতে চায় বা অন্য দেশের উপর যারা আধিপত্য বিস্তার করতে চায়, সেটা সার্বভৌমত্বের দিক থেকে হোক, অর্থনৈতিক দিক থেকে হোক, সাংস্কৃতিক আগ্রাসন হোক, যে কোনো দিক থেকেই তারা অন্য দেশের উপর প্রভাব বিস্তার করতে চায়, একটা অধিকার প্রতিষ্ঠা করতে চায়, এটাকে বলে সাম্রাজ্যবাদ। আর এই কাজগুলা যারা করে তাদেরকে বলে সাম্রাজ্যবাদী। আর যেখানে করে, সেই যেই জায়গাটাতে করে, ওটাকে বলা হয় উপনিবেশ, কলোনি বলে। তাহলে সাম্রাজ্যবাদী শক্তিগুলো তাদের উপনিবেশে জাদুঘর প্রতিষ্ঠা করতে থাকে। তেমনি একদিকে শিল্পোন্নতি এবং অন্যদিকে উপনিবেশবাদের অবসানের পরে 20 শতকে জাদুঘর স্থাপনার কাজটি দ্রুত এগিয়ে যায়। আমরা যেই আধুনিককালে যেটা শুরু করেছিলাম 17 অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের মধ্য দিয়ে 3 জন ব্যক্তির সংগ্রহ দিয়ে, মানে সংগৃহীত জিনিসপত্র, প্রত্নতত্ত্ব দিয়ে, হ্যাঁ, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় তাদের জাদুঘর প্রতিষ্ঠা করেছিল। এরপর আমরা 18 শতকে দেখেছি ব্রিটেন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় তারা ব্রিটিশ মিউজিয়াম প্রতিষ্ঠা করেছিল। তারপর 19 শতাব্দীতে আমরা দেখেছি যে সাম্রাজ্যবাদী শক্তিগুলো তাদের বিভিন্ন উপনিবেশে, বিভিন্ন কলোনিতে তারা কি করতেছিল, তাদের বিভিন্ন কলোনিতে, বিভিন্ন উপনিবেশে সাম্রাজ্যবাদী যে শক্তিগুলো, সাম্রাজ্যবাদী যে তোমার দেশগুলো, সাম্রাজ্যবাদী দেশ বলতে তো আর কোনো বললেও কোনো সমস্যা নেই। আমরা বলতে পারি ব্রিটেনের কথা, আমরা বলতে পারি ফ্রান্সের কথা, আমরা বলতে পারি স্পেনের কথা, আমরা বলতে পারি নেদারল্যান্ডসের কথা। এরা ছিল সাম্রাজ্যবাদী এবং এরাই বিভিন্ন দেশে কলোনি স্থাপন করেছিল। বিশেষ করে ব্রিটেন তো গর্ব করে প্রায় বলে যে তাদের সূর্য নাগে অস্তমিত হয় না। অর্থাৎ সারা বিশ্বে তারা তাদের যে উপনিবেশ, তাদের যে কলোনি বলা যায় সমগ্র বিশ্বে তারা স্থাপন করেছিল। অবশ্য আধুনিক গণতন্ত্রায়নের ফলে এটা আস্তে 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 এটা এখন হ্রাস পেতে শুরু করেছে এবং আর খুব বেশি দূর তাদের সেই আর কলোনি আর বেশি নাই। আমি যতদূর জানি হয়তো জিম্বাবুয়ে আছে, আর মনে অস্ট্রেলিয়ার রানী ব্রিটেন নিয়োগ দেওয়া থাকে। এভাবে বিশ্বে কমে আসছে তাদের কলোনির যে সংখ্যা, সেটা আস্তে আস্তে কমে আসছে। হ্যাঁ, উপনিবেশবাদের অবসানের পরে 20 শতকে জাদুঘর স্থাপনার কাজটি দ্রুত এগিয়ে যায়। সদ্য স্বাধীন দেশগুলো আত্মপরিচয় দানের প্রেরণায় নতুন নতুন জাদুঘর প্রতিষ্ঠায় প্রবৃত্ত হয়। আর এছাড়া এখন যারা নতুন নতুন যেই সদ্য স্বাধীন সার্বভৌম, সব দেশকে তো আর সার্বভৌম বলা যায় না, যেই তোমরা জানো যে ইউএসের তোমার 50টি অঙ্গরাজ্য আছে, আর ভারতের আছে প্রায়, আমি যদ্দূর জানি 32টি। তো ভারত তো একটা বিশাল, এদের কনফেডারেশন বলে, এদের একটু সেন্ট্রাল গভর্নমেন্ট থাকে, আবার প্রভিন্সিয়াল গভর্নমেন্ট থাকে। তো একটা স্বাধীন দেশ আর প্রদেশ বা প্রভিন্সিয়াল যেই দেশ, প্রাদেশিক যেই দেশ বা প্রদেশ বা রাজ্য, এগুলোর মধ্যে মূল পার্থক্য হচ্ছে, যেমন ধরো যে ভারতের পশ্চিমবঙ্গ, এটা ভারতের সর্বভারতের একটা অঙ্গরাজ্য, কিন্তু বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্র। এটার মূল পার্থক্যটা হচ্ছে যে পশ্চিমবঙ্গের সার্বভৌমত্ব নেই, অর্থাৎ সোভরেনিটি নেই। সোভরেনিটি যদি থাকে তখন তাকে বলে স্বাধীন দেশ। আমাদের বাংলাদেশের সোভরেনিটি আছে, স্বাধীন, মানে এটাই হলো, মানে সব কিছু যতগুলো উপাদান আছে তার মধ্যে মেইন হচ্ছে সোভরেনিটি বা সার্বভৌম। অর্থাৎ যে ইউএসের যে 50টি অঙ্গরাজ্য আছে, ওই অঙ্গরাজ্যগুলোর তোমার সোভরেনিটি নেই, অর্থাৎ সার্বভৌম ক্ষমতা তাদের নেই। ওই জন্য ওরা
মূল ইউএসএ অর্থাৎ মূল কনফেডারেশন বা ফেডারেল সরকারের অধীনে, কেন্দ্রীয় সরকারের অধীনে। ভারতেও সেই একই সিস্টেম, যে তাদেরও 32টা না 33টি আছে, তারাও ভারত অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্টের, কেন্দ্রীয় সরকারের অধীনে। আর অন্য তাদের যেই রাজ্যগুলো, এগুলোর সোভেরেনিটি নেই, ওটা সার্বভৌম নেই। কিন্তু আমাদের বাংলাদেশ হচ্ছে একটি স্বাধীন সার্বভৌম দেশ। এই সোভেরেনিটি থাকার কারণেই আমরা স্বাধীন হয়েছি। তা আমি যেটা বলতে চাচ্ছি যে যে এখন যে বর্তমান সময় বা তারও কিছু আগে নিকট অতীত থেকে যে স্বাধীনতা লাভকারী বা সদ্য স্বাধীন যারা হয়েছে, তারাও জাতিগত প্রতিষ্ঠায় প্রবৃত্ত হয়েছে। কি জন্যে? তাদের আত্মপরিচয়ের সন্ধানে, তাদের রুট সন্ধানে তারাও জাদুঘর প্রতিষ্ঠা শুরু করেছে। এই প্রসঙ্গে আমাদের আবার ফিরে আসতে হবে। তার আগে আর দুটি কথা বলি। আনিসুজ্জামান স্যার বলছেন, আমি এখানে বলছি আগেই, এর আগের যে ক্লাসটা নিচ্ছি সেখানেও বলেছি, যে বলেছিলাম যে উত্তম পুরুষেই মূলত আনিসুজ্জামান স্যার এই প্রবন্ধটি উপস্থাপন করেছেন। অর্থাৎ তিনি নিজেই মানে আনিসুজ্জামান স্যার আমিত্বের অন্তরালে, আমির অন্তরালে বা আমার অন্তরালে তিনি নিজেই স্পিকার হিসাবে, বক্তা হিসাবে তিনি এটি উপস্থাপন করছেন। বলছে তার আগে আর দুইটি কথা বলি। এই কালে আলেকজান্দ্রিয়ার মতো মেলানো মেশানো জাদুঘরের সবচেয়ে বড় দৃষ্টান্ত বোধ হয় ব্রিটিশ মিউজিয়াম। সেখানে বৃহৎ প্রত্নতাত্ত্বিক ও ঐতিহাসিক সংগ্রহশালার সঙ্গে রয়েছে বিশাল গ্রন্থাগার, স্বতন্ত্রভাবে রয়েছে উদ্ভিদ বিজ্ঞান ও জীববিদ্যার জাদুঘর। তাহলে আমরা বলতে পারি যে তোমার আলেকজান্দ্রিয়ার পরে, আলেকজান্দ্রিয়া তো হচ্ছে বিশ্বের প্রথম জাদুঘর, আলেকজান্দ্রিয়ার পরে বা আলেকজান্দ্রিয়ার মতো মেলানো মেশানো জাদুঘরের সবচেয়ে বড় দৃষ্টান্ত হচ্ছে ব্রিটিশ মিউজিয়াম। এই ব্রিটিশ মিউজিয়ামের বৈশিষ্ট্যগুলো হচ্ছে কি, যে সেখানে বৃহৎ প্রত্নতাত্ত্বিক ও ঐতিহাসিক সংগ্রহশালার সঙ্গে রয়েছে বিশাল গ্রন্থাগার, একটা বিশাল লাইব্রেরি রয়েছে। প্রত্নতাত্ত্বিক এবং ঐতিহাসিক সংগ্রহশালার সঙ্গে রয়েছে বিশাল একটা লাইব্রেরি বা গ্রন্থাগার। আরও রয়েছে স্বতন্ত্রভাবে, এরভাবে আলাদাভাবে রয়েছে উদ্ভিদ বিজ্ঞান এবং জীববিদ্যার জাদুঘর, রয়েছে নানা বিষয়ে অস্থায়ী প্রদর্শনী ও বক্তৃতা দেওয়ার ব্যবস্থা। আর এসবের জন্য প্রয়োজন হয়েছে প্রাসাদোপম অট্টালিকার, আর এগুলোর জন্য দরকার হচ্ছে বিশাল বিশাল অট্টালিকার দরকার হয়েছে, প্রাসাদোপম অট্টালিকার প্রয়োজন হয়েছে। অভ্যাগতদের মধ্যে যিনি যেখানে যেতে চান, আগতদের, অভ্যাগত মানে যারা এসেছেন, অভ্যাগতদের মধ্যে যিনি যেখানে যেতে চান, যা দেখতে চান ও জানতে যান, তিনি তা করতে পারেন। কাজে অভ্যাগতদের মধ্যে যিনি যেখানে যেতে চান, তিনি যদি বলে করেন যে আমি উদ্ভিদ বিজ্ঞান অর্থাৎ বোটানি মিউজিয়াম দেখব, তিনি সেখানে যেতে পারেন। তারপর জীববিদ্যার আলাদা জাদুঘর রয়েছে, সেখানে তিনি যেতে পারেন। কেউ যদি আমি শুধু লাইব্রেরিটা পরিদর্শন করবে, তিনি লাইব্রেরি থেকে লাইব্রেরি পরিদর্শন করতে পারেন। কেউ যদি হলো যে না আমি প্রত্নবস্তুগুলো দেখব, হ্যাঁ তিনি সেখানে যেতে পারেন। আবার কেউ যদি না আমি ঐতিহাসিক বিভিন্ন জিনিস, সংগৃহীত জিনিসগুলো, তিনি সেখানে, অর্থাৎ যে যার ইচ্ছে মতো যে জিনিসটা দেখতে যেতে চান, জানতে চান, তিনি ইচ্ছা মতো সেখানে যেতে পারেন। তবে এখনকার প্রবণতা হচ্ছে প্রাকৃতিক জগতের নিদর্শনের থেকে মানবসৃষ্ট নিদর্শন আলাদা করে রাখা। আর এখনকার যে প্রবণতাটা জাদুঘরে লক্ষ্য করা যাচ্ছে, সেটা হচ্ছে প্রাকৃতিক জগতের নিদর্শনের থেকে মানব সৃষ্ট নিদর্শন আলাদা করে রাখা, আর বিশেষ বিশেষ ক্ষেত্র নিয়ে ছোট বড় জাদুঘর গড়ে তোলা, আর বিশেষ বিশেষ ক্ষেত্র নিয়ে আলাদা আলাদাভাবে জাদুঘর গড়ে তোলা। মানে বিশেষায়িত জাদুঘর আমরা বলতে পারি। কোনোটা প্রত্নতাত্ত্বিক জাদুঘর, কোনোটা ঐতিহাসিক জাদুঘর, হ্যাঁ এভাবে কোনোটা বোটানি বা জুলজি, বা আলাদা আলাদাভাবে বিশেষ বিশেষ ক্ষেত্র নিয়ে জাদুঘর প্রতিষ্ঠা এখন করা বা হচ্ছে। গত 30 বছরে ব্রিটেনে জাদুঘরের সংখ্যা দ্বিগুণ হয়েছে। 30 বছরে ব্রিটেনে জাদুঘরের সংখ্যা দ্বিগুণ হয়েছে, যদিও ব্রিটিশ মিউজিয়ামের সমতুল্য দ্বিতীয় কোনো জাদুঘর সে দেশে তৈরি হয়নি। তবে গত 30 বছরে ব্রিটেনে বা ব্রিটিশে বা যুক্তরাজ্যে জাদুঘর দ্বিগুণ হলেও ব্রিটিশ মিউজিয়ামের মতো এত ব্যাপক এবং এত বিস্তৃত এত বড় জাদুঘর আর সেখানে দ্বিতীয়টি নেই। জাদুঘরের বৈচিত্র্য আজ খুবই চোখে পড়ে। সেই বৈচিত্র্য একদিকে যেমন সংগ্রহের বিষয়গত, তেমনি
গঠনগত এবং প্রশাসনগত। আজ ভিন্ন ভিন্ন বিষয়ে জাদুঘর গড়ে তোলার চেষ্টাই প্রবল। আজকে যদি আমরা বিশ্বের বিভিন্ন দেশে দেখি এবং আমাদের দেশেও যদি দেখো, আমরা ভিন্ন ভিন্ন জাদুঘর, যেমন আমাদের ব্যক্তির উপর, ব্যক্তি বিশেষের উপরও আমাদের দেশে জাদুঘর রয়েছে। এটা তোমরা জানো, আমাদের জাতির যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে বঙ্গবন্ধু জাদুঘর, এটা ব্যক্তির উপরে শুধুকাল একটি জাদুঘর। তার থেকে ব্যক্তিকে কেন্দ্র করেও জাদুঘর প্রতিষ্ঠা পেতে পারে। তারপর আমাদের ন্যাশনাল মিউজিয়াম শাহবাগে, তোমরা জানো, এখানে এটা হচ্ছে আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় একটি জাদুঘর, আমাদের জাতীয় জাদুঘর। এর বাইরে আমাদের মুক্তিযুদ্ধ জাদুঘর রয়েছে, সামরিক জাদুঘর রয়েছে, বরেন্দ্র মিউজিয়াম রয়েছে, হ্যাঁ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাদুঘর রয়েছে, তারপরে জাতিতাত্ত্বিক জাদুঘর রয়েছে। অর্থাৎ আমাদের দেশেও অনেক জাদুঘর, অর্থাৎ বিষয়ভিত্তিক, আলাদা আলাদা বিষয়ভিত্তিক অনেক জাদুঘর গড়ে উঠেছে। এই যে ভিন্ন ভিন্ন বিষয়ের ক্ষেত্রে জাদুঘর গড়ার যে চেষ্টা, সেই চেষ্টাগুলোর মধ্যে কী কী বিষয় নিয়ে জাদুঘর গড়ে উঠতে পারে, এখানে একটা লিস্ট আনিসুজ্জামান স্যার দিয়েছেন। আমি পর্যায়ক্রমে সেগুলো বলছি যথাক্রমে। 1, প্রত্নতত্ত্ব ইতিহাস, অর্থাৎ প্রত্নতত্ত্ব ইতিহাস, এটা নিয়ে একটা জাদুঘর আলাদাভাবে হতে পারে। মানব বিকাশ ও নৃতত্ত্ব, এই নৃতত্ত্ব, মানুষের উৎপত্তি এবং ক্রমবিকাশ নিয়েও আলাদা একটা জাদুঘর হতে পারে। বিজ্ঞান ও প্রযুক্তি, সায়েন্স অ্যান্ড টেকনোলজি নিয়েও আলাদা একটা জাদুঘর হতে পারে। স্থানীয় ইতিহাস ও সংস্কৃতি, অর্থাৎ লোকাল হিস্ট্রি অ্যান্ড কালচার নিয়েও আমরা জাদুঘর প্রতিষ্ঠা পেতে পারে। তারপরে সামরিক ইতিহাস নিয়েও জাদুঘর প্রতিষ্ঠা পেতে পারে। গণপরিবহন, অর্থাৎ পরিবহন ব্যবস্থা নিয়ে, পরিবহন ব্যবস্থাতে এর মধ্যে সবে আছে আকাশ, নৌ, স্থলপথ, সড়কপথ, সব, অর্থাৎ সব কিছু মিলে, রেলপথ, সব কিছু মিলিয়ে তোমার এই, অর্থাৎ পরিবহন ব্যবস্থার উপরও আলাদা একটা জাদুঘর হতে পারে। এবং মজার ব্যাপার, তোমরা হয়তো অনেকেই জানো না, আমাদের দেশে একটা পোস্টাল জাদুঘরও আছে। এটা তোমরা অনেকেই হয়তো জানো না, আমিও জানতাম না। আমি কোনো একটা কাজে আমাদের এই যে জিপিইউ, এই তো গুলিস্তানে আমি গিয়েছিলাম, পরে ওখানে যে কাজের জন্য গিয়েছিলাম, ওখানে দেখলাম যে এক জায়গায় একটা সাইনবোর্ড লেখা আছে যে পোস্টাল মিউজিয়াম দোতলায়, কেউ যদি ইচ্ছা করেন ওখানে পরিদর্শনের সময় দেওয়া আছে। তো আমি কৌতূহলবশত কাজটা শেষ করি, সেখানে গিয়েছি এবং গিয়ে আমি সেটা ভালো করে দেখলাম যে কবে থেকে পোস্টাল প্রথা, অর্থাৎ চিঠিপত্র আদান প্রদান, এবং কবে থেকে কী হলো, কারা কীভাবে এটা করলো, মানে অনেক দুর্লভ জিনিস আছে। তোমরা কেউ যদি কখনো যাও, সময় পাও, তাহলে এই পোস্টাল মিউজিয়ামটাও তোমরা পরিদর্শন করতে পারো। এটার নাম অনেকেই জানেই না। তাহলে পরিবহন ব্যবস্থা নিয়েও জাদুঘর হতে পারে। বিমান যাত্রা, তারপরে মহাকাশ পরিভ্রমণ, মহাকাশ নিয়েও, মহাকাশ গবেষণা কেন্দ্র, এগুলা নিয়েও আলাদাভাবে জাদুঘর হতে পারে। পরিবেশ নিয়েও, শুধু পরিবেশের উপর, এনভায়রনমেন্টের উপরেও, শুধু এনভায়রনমেন্ট বা এনভায়রনমেন্টাল, এটার উপরেও আলাদা জাদুঘর প্রতিষ্ঠা পেতে পারে। কৃষির উপরে আলাদা জাদুঘর হতে পারে। তারপরে উদ্ভিদ বিজ্ঞান, জীবতত্ত্ব, শিল্পকলা, আরও আবার নানান, হ্যাঁ, এগুলা নিয়ে জাদুঘর প্রতিষ্ঠা পেতে পারে। এছাড়াও এগুলোরও নানান বিভাগ, উপবিভাগ রয়েছে। কোনো ব্যক্তি বিশেষের জীবন ও সাধনা সম্পর্কিত জাদুঘর বহু দেশে বহুকাল ধরে প্রতিষ্ঠিত হয়ে আসছে। ওই যেটা বলছিলাম যে আমাদের বঙ্গবন্ধু জাদুঘর, যেই কোনো ব্যক্তি বিশেষের জীবন, কর্ম, সাধনা ইত্যাদি সম্পর্কিত যেই জাদুঘর, এটা বহুকাল ধরেই বিভিন্ন দেশে প্রতিষ্ঠা পেয়ে আসছে। 1997 সালে আমাদের দেশে বঙ্গবন্ধুকে নিয়ে বঙ্গবন্ধু জাদুঘর প্রতিষ্ঠা লাভ করে। মৎস্যাদার ও নক্ষত্রশালাও এখন আলাদা জাদুঘর বলে বিবেচিত। মৎস্যাদার মানে কি? মৎস্যাদার হচ্ছে অ্যাকুয়ারিয়াম। তোমরা মনে হয় আমার এইখানে দেখতে পাচ্ছ, আমার পেছনে একটা ছোট অ্যাকুয়ারিয়াম আছে, মৎস্যাদার। যদি দেখে থাকো, এটাকে ইংরেজিতে বলে অ্যাকুয়ারিয়াম, বাংলায় বলে মৎস্যাদার। এই মৎস্যাদার নিয়ে, অর্থাৎ সামুদ্রিক মাছ বা যে কোনো মাছ, মিঠা পানির মাছ, নোনা পানির যে কোনো অ্যাকুয়ারিয়াম, যে মৎস্যাদার, এটা নিয়েও আলাদা একটা জাদুঘর প্রতিষ্ঠা পেতে পারে। আর নক্ষত্রশালা নিয়েও একটা জাদুঘর প্রতিষ্ঠা পেতে পারে। জ্যোতির্বিজ্ঞানী যারা, জ্যোতিষশাস্ত্র যারা পড়াশোনা করেন, এই জ্যোতির্বিজ্ঞানী বা নক্ষত্র নিয়েও একটা জাদুঘর আলাদাভাবে প্রতিষ্ঠা পেতে পারে। জাদুঘর বলতে আজ আর ব্রিটিশ মিউজিয়াম, শুধু জাদুঘর বলতে শুধু ব্রিটিশ মিউজিয়াম, লুভর বা হারমিতিয়ের মতো বিশাল প্রাসাদ বোঝায় না, শুধু একটা প্রাসাদকে বোঝায় না। ব্রিটিশ মিউজিয়াম একটা বিশাল প্রাসাদ আছে, হ্যাঁ, এটাকে বোঝায় না, এটার ভিতরকার যে বস্তুগুলো, এগুলোই হচ্ছে আসল। উন্মুক্ত জাদুঘর জিনিসটা এখন খুবই প্রচলিত, এমনকি বিশ্ববিদ্যালয় গ্রন্থাগার
গ্রন্থাগার ভবনের একাংশে অবস্থিত হলেও জাদুঘরের গুরুত্ব হ্রাস পায় না। আমি আগেই বলেছি যে বিশ্ববিদ্যালয় হোক বা বড় আকারের কোনো শিক্ষায়তন, বিদ্যায়তন ও কলেজ হতে পারে, সেখানেও যদি তোমার লাইব্রেরির কোনো একটা লাইব্রেরির এক প্রান্তে যদি, যেমন আমাদের আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজের একটা কর্নারে আমরা বঙ্গবন্ধু কর্নার, যেটাকে আমরা বলতে পারি জাদুঘরের সমতুল্য। কাজেই যদি কোনো লাইব্রেরিতে, গ্রন্থাগারে যদি তুমি কোনো একটা অংশে যদি একটা জাদুঘর প্রতিষ্ঠা করা হয়, ব্যক্তির নামে হোক বা যেভাবে হোক, এতে জাদুঘরের গুরুত্ব কিন্তু কমে না, বরং বৃদ্ধিই পায়। এমনকি বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার ভবনের একাংশে অবস্থিত হলেও জাদুঘরের গুরুত্ব হ্রাস পায় না। প্রশাসনের দিক দিয়ে স্বতন্ত্র শ্রেণীর জাদুঘরের মধ্যে রয়েছে জাতীয় জাদুঘর, স্থানীয় বা আঞ্চলিক জাদুঘর, বিশ্ববিদ্যালয় জাদুঘর ও একান্ত বা ব্যক্তিগত উদ্যোগে গড়া জাদুঘর। আমাদের দেশ থেকে উদাহরণ নিলে বলবো, এখানে যেমন আছে বাংলাদেশ জাতীয় জাদুঘর, এটা ওই যে ন্যাশনাল মিউজিয়াম যেটা শাহবাগে, এটা বাংলাদেশের জাতীয় জাদুঘর। তেমনি আছে চট্টগ্রামের জাতিতাত্ত্বিক জাদুঘর, অর্থাৎ যারা ট্রাইবাল, আমরা যাদেরকে বলি ট্রাইবাল, যেমন চাকমা, মারমা, মুরং, হ্যাঁ, এই যে এরা যারা পাহাড়েতে যারা বসবাস করে, আমরা যাদেরকে ট্রাইবাল বা উপজাতি বলি, হ্যাঁ, সেখানে চট্টগ্রামে একটা জাতিতাত্ত্বিক জাদুঘর রয়েছে। ঢাকার নগর জাদুঘর রয়েছে, মুক্তিযুদ্ধ জাদুঘর, বঙ্গবন্ধু জাদুঘর, বিজ্ঞান জাদুঘর ও সামরিক জাদুঘর। রাজশাহীর বরেন্দ্র মিউজিয়াম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জাদুঘর, ঢাকার বলদা গার্ডেন এবং বিভিন্ন প্রত্নতাত্ত্বিক খননের এলাকায় সাইট মিউজিয়াম। এছাড়া বিভিন্ন প্রত্নতাত্ত্বিক বা বটেশ্বর, নরসিংদী, সেখানে তোমরা জানো যে আমাদের প্রত্নতাত্ত্বিক খনন ব্যবস্থায় সেখানে একটা সাইট মিউজিয়াম রয়েছে। তারপরে বগুড়াতেও আমাদের সাইট মিউজিয়াম রয়েছে। বগুড়াতে যেই মহাস্থানগড়, সেখানে আমাদের প্রত্নতাত্ত্বিক যে খনন ব্যবস্থা, প্রত্ন বস্তুগুলো খনন করি, যে প্রত্ন বস্তুগুলো পায় সেটা সেখানকার সাইট মিউজিয়ামে রাখা আছে। একজন কি দেখতে চান তা স্থির করে কোথায় যাবেন তা তিনি ঠিক করতে পারেন। তবে জাদুঘরের একটা সাধারণ লক্ষণের কথা মনস্বী অধ্যাপক এবং এই প্রবন্ধের প্রাবন্ধিক আনিসুজ্জামান স্যার বলেছেন যে জাদুঘরের বেশ কিছু সাধারণ লক্ষণ আছে। এই লক্ষণগুলো দেখো তো, একটু মিলিয়ে দেখো আসলে ঠিক আছে কিনা। তিনি বলছেন যা চমকপ্রদ, অর্থাৎ যে জিনিসটা দেখে তোমার কাছে ভালো লাগবে, তুমি চমকে যাবে। চমকপ্রদ, যা অনন্য, যা অর্থাৎ যা অদ্বিতীয়, ভালো লাগবে তোমার। যা লুপ্তপ্রায়, অর্থাৎ যে জিনিসগুলো প্রায় তোমার লুপ্ত হয়ে যাচ্ছে, বিলুপ্ত হয়ে যাচ্ছে, ডেস্ট্রয় হয়ে গেছে, হ্যাঁ, যেগুলো এখন আর সচরাচর দেখা যায় না, সেই জিনিসগুলোই মূলত জাদুঘরে রাখা হয়। তাহলে কি যা চমকপ্রদ, যা অনন্য, যা লুপ্তপ্রায়। আর আরেকটা বৈশিষ্ট্যের কথা তিনি বলেছেন, সেটা হচ্ছে বিস্ময় উদ্রেককারী, দেখে যাতে আমরা বিস্মিত হই, এরকম জিনিস। তাহলে আমরা এখানে 4টি বৈশিষ্ট্য, আমি আবার বলছি, তোমরা একটু মনে রাখার চেষ্টা করো। জাদুঘরের 4টি বৈশিষ্ট্য অবশ্যই থাকতে হবে। সে বৈশিষ্ট্যগুলো কি? 1 হচ্ছে চমকপ্রদ, 2 হচ্ছে অনন্য, 3 হচ্ছে লুপ্তপ্রায়, আর 4 হচ্ছে বিস্ময় উদ্রেককারী। এই রকমের 4টি বৈশিষ্ট্য যদি থাকে, তখন সেটাই হবে একটি পূর্ণাঙ্গ জাদুঘর। এবং এগুলা সাধারণ বৈশিষ্ট্যের মধ্যে পড়ে, সাধারণ লক্ষণের মধ্যেই পড়ে। হ্যাঁ, এরকম বস্তুগুলো তোমাকে সংগ্রহ করে জাদুঘরে রাখতে হবে। কীরকম বস্তু? যে যা চমকপ্রদ, এরকম বস্তু সংগ্রহ করতে হবে। যা অনন্য, এরকম বস্তু সংগ্রহ করতে হবে। যা লুপ্তপ্রায় বা যেটা ধ্বংস হয়ে যাচ্ছে, ধ্বংসপ্রাপ্ত হওয়ার একেবারে দ্বার প্রান্তে পৌঁছে গেছে, বিলুপ্ত হওয়ার দ্বার প্রান্তে পৌঁছে গেছে, এমন বস্তু সংগ্রহ করে তোমাকে জাদুঘরে রাখতে হবে। আর যেটা দেখলে আমরা বিস্মিত হব, অ্যাস্টনিশড হব, এই জাতীয় জিনিসগুলো সংগ্রহ করেই জাদুঘরে রাখা হয়। গড়পড়তা মানুষ তা দেখতে যায়, দেখে আপ্লুত হয়। এই প্রসঙ্গে আমার একটা অভিজ্ঞতার কথা বলি। আমি আবার বলছি, এই প্রসঙ্গে আমার একটা অভিজ্ঞতার কথা বলি। আসলে আমার নিজের অভিজ্ঞতা নয়, আমি মনস্বী অধ্যাপক আনিসুজ্জামান স্যারের কথা বলছি। তিনি বলছেন এই প্রসঙ্গে তিনি তার একটা অভিজ্ঞতার কথা বলবেন। এটাকে আমরা স্মৃতিচারণও বলতে পারি।
আমি পড়ে দেখেছি এটা অনেকটা স্মৃতিচারণের মতো, আবার এটাকে অভিজ্ঞতাও বলা যেতে পারে। তো তিনি বলছেন যে এই প্রসঙ্গে তিনি তার একটা অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করবেন। দেখি অভিজ্ঞতাটা কী রকম। ঢাকায় আমাদের জাতীয় জাদুঘরের প্রথম ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন তৎকালীন পূর্ব পাকিস্তানের গভর্নর আব্দুল মোনায়েম খান। অর্থাৎ আমাদের শাহবাগের যে জাতীয় ন্যাশনাল যে মিউজিয়ামটা আছে, এটি ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন, এখন তো আমরা বাংলাদেশ, কিন্তু আগের অর্থাৎ 1971 সালের আগেই পূর্ব পাকিস্তান ছিল এই দেশটি, এই অংশটি। এই পূর্ব পাকিস্তানের গভর্নর নাম ছিলেন আব্দুল মোনায়েম খান, তিনি এইটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। অনেক আমন্ত্রিতদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিতান্ত কনিষ্ঠ শিক্ষক আমিও ছিলাম। আনিসুজ্জামান স্যার বলছেন যে অনেক আমন্ত্রিতদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন কনিষ্ঠ শিক্ষক হিসাবে তিনিও সেই অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন। লক্ষ্য করলাম শিক্ষামন্ত্রী তার ভাষণ পড়তে গিয়ে মুদ্রিত জাদুঘর শব্দের জায়গায় সর্বত্র মিউজিয়াম পড়ছেন। অর্থাৎ আমরা জানি যে বেশিরভাগ ক্ষেত্রেই যারা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে, বিশেষ করে মন্ত্রীরা, মন্ত্রী মহোদয় যারা আছেন, তারা বেশিরভাগ ক্ষেত্রে কোনো অনুষ্ঠানে গেলে এটা ওনাদের জন্য যে বক্তৃতাটা আগে থেকেই মুদ্রিত থাকে সেটা দেখে ওনারা ওখানে ভাষণ আকারে দিয়ে থাকেন। তো আমাদের শিক্ষামন্ত্রী মহোদয়, তৎকালীন শিক্ষামন্ত্রী, তার জন্য যে ভাষণটা মুদ্রিত ছিল সেখানে মুদ্রিত ভাষণে লেখা ছিল জাদুঘর, কিন্তু তিনি যখন এটা ভাষণ আকারে দর্শকদের উদ্দেশ্যে তিনি দিচ্ছিলেন বা বক্তৃতা আকারে দিচ্ছিলেন, তখন তিনি জাদুঘর শব্দের জায়গায় মিউজিয়াম শব্দটি ব্যবহার করছেন। চা খাওয়ার সময় আমাদের শিক্ষক প্রতিম অর্থমন্ত্রী ডক্টর এম.এন. হুদা আমাকে ডাকলেন, কাছে যেতে বললেন। গভর্নর সাহেবের একটা প্রশ্ন আছে, উত্তর দাও। গভর্নর জিজ্ঞাসা করলেন, মিউজিয়ামকে আপনারা জাদুঘর বলেন কেন? একটু হকচকিয়ে গিয়ে বললাম, স্যার, জাদুঘরই মিউজিয়ামের বাংলা প্রতিশব্দ। গভর্নর এবার রাগত স্বরে বললেন, মিউজিয়ামে যে আল্লাহর কালাম রাখা আছে তা কি জাদু? যে মিউজিয়ামে যে আল্লাহর কালাম, কোরআন শরীফ বা কোনো সূরা খোদাই করে লিখে যে রাখা হয়, সেটাকেও কি আপনারা জাদু বলবেন? ওখানে কি জাদুর কিছু আছে? আল্লাহর কালাম বলতে তার মনে বোধ হয় ছিল চমৎকার তুগরা হরফে লেখা নুসরত শাহের আশরাফপুর শিলালিপি, 16 শতকে এক মসজিদ প্রতিষ্ঠার বৃত্তান্ত সংবলিত প্রস্তরখণ্ড, সেটা রাখাও হয়েছিল সকলের চোখে পড়ার মতো জায়গায়। যেহেতু প্রথম এটা প্রস্তর ভিত্তিপ্রস্তর স্থাপিত হচ্ছে, কাজেই যেই তুগরা হরফে লেখা নুসরত শাহের আশরাফপুর শিলালিপি 16 শতকের, সেইটাকে রাখা হয়েছিল জাদুঘরের এমন জায়গায় যেটা সকলের একেবারে চোখ যাতে সেই দিকে পড়ে এমন জায়গায় রাখা ছিল। যা হোক, গভর্নরের প্রশ্নের জবাবে আমি বললাম, স্যার, ওই অর্থে জাদু নয়, বিস্ময় জাগায় বলে জাদু। মা যেমন তার সন্তানকে বলে, ওরে আমার জাদুরে। ব্যাখ্যার পরের অংশটা যথার্থ কিনা সেই বিষয়ে এখন সন্দেহ হয়। আনিসুজ্জামান স্যার বলছেন যে আমি যে ব্যাখ্যাটা দিয়েছিলাম এবং শেষের যে অংশটা বললাম, ওরে আমার জাদুরে, এই অংশটা আসলে যথার্থ তখন ছিল কিনা এটা আমার এখন যথেষ্ট সন্দেহ হয়। তবে আমার বাক্য শেষ করার আগেই গভর্নর মহোদয় হুঙ্কার দিলেন, না, জাদুঘর বলা চলবে না, মিউজিয়াম বলতে হবে, বাংলায়ও আপনারা মিউজিয়ামই বলবেন। কর্তার ইচ্ছে কর্ম, ধমক দিয়েই বললেন যে না, এই সমস্তগুলো চলবে না। কি চলবে? যে মিউজিয়ামে আপনাদেরকে বলতে হবে এবং বাংলায়ও আপনারা মিউজিয়াম বলবেন, ওইসব জাদুঘর টাদুঘর বলা চলবে না। গভর্নরের অর্ডার, মিউজিয়ামে বলবেন। তখন আনিসুজ্জামান স্যার একটু থতমত খেয়ে গেলেন এবং তিনি বুঝতে পারলেন তর্ক করা বৃথা। হুকুম শিরোধার্য করে আমি চ্যান্সেলরের সামনে থেকে পালিয়ে এলাম। কোনো রকমে চ্যান্সেলরের সামনে থেকে নিজেকে প্রস্থান করলাম, পালিয়ে দৌড়, অনেকটা দৌড়ের মতো নিজেকে পালিয়ে বেরিয়ে চলে আসলাম। এবং এটা সংস্কৃতি তিনি বলেছেন এভাবে, সংস্কৃত বা তৎসমতে, জ পলায়েতে সজীবতী। আরও একটা প্রবাদ আছে, চোর পালালে বুদ্ধি বাড়ে। আনিসুজ্জামান স্যার বলছেন যে আরেকটি প্রবাদ আছে যে
চোর পাড়ালে বুদ্ধি বাড়ে। আমারও তাই হলো। গভর্নরের সামনে থেকে চলে আসার পর মনে হলো তাকে বললাম না কেন জাদু শব্দটা ফার্সি, তাতে হয়তো তিনি কিছুটা স্বস্তি পেতেন। এই প্রসঙ্গে আমি ফার্সি কথাটা যেহেতু আসছে, এখানে আমাদের শিক্ষার্থীদের মধ্যে একটু কনফিউজ বা তারা একটু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ভোগেন যে ফরাসি আর ফার্সি এটা কি। আমি তোমাদেরকে বলি দুইটা সম্পূর্ণ ভিন্ন জিনিস। ফার্সি হচ্ছে ইরানের ভাষা, ফার্সি হচ্ছে ইরানের ভাষা, এটা মনে রাখবে। আর ফরাসি হচ্ছে ফ্রান্সের ভাষা, ফরাসি যেটাকে আমরা বলি ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ। কাজে ফার্সি আর ফরাসিকে তোমরা গুলিয়ে ফেলবে না। ফার্সি হচ্ছে ইরানের ভাষা আর ফরাসি হচ্ছে ফ্রান্সের ভাষা। দুই এলাকা দুইটা দেশের সম্পূর্ণ নিজস্ব ভাষা, মাতৃভাষা। এই কথাটা তোমরা মনে রাখবে। যাই হোক, জাদু শব্দটা ফার্সি, তাতে হয়তো তিনি কিছুটা স্বস্তি পেতেন। আনিসুজ্জামান স্যার তখন বললেন যে চোর পালালে বুদ্ধি বাড়ে কি, যে আমি যদি একটু ওনাকে বুঝিয়ে বলতাম যে জাদু শব্দটা ফার্সি, তাহলে হয়তো গভর্নর মহোদয় কিছুটা হলেও স্বস্তি পেতেন। আপনারা অনেকেই জানেন জাদুঘর পুরোটাই ফার্সি, তবে জাদুঘরের গড়টা কিন্তু বাংলা। এখানে আমি আরেকটি বিষয় তোমাদেরকে একটু জানাই যে জাদুঘর পুরোটাই ফার্সি, তবে জাদুঘরের গড়টা কিন্তু বাংলা। এটাকে আমরা মিশ্র শব্দ বলতে পারি। মিশ্র শব্দটা কীরকম? যেমন ধরো জাদু হইছে ফার্সি, গড় হচ্ছে বাংলা, তাহলে ফার্সি ভাষা আর বাংলা ভাষার একটা শব্দ আর ফার্সি ভাষার একটা শব্দ, এই দুই মিলিয়ে হয়েছে জাদুঘর। এটাকে আমরা বলতে পারি মিশ্র শব্দ। যেমন ধরো যে খ্রিস্টাব্দ, খ্রিস্টাব্দ শব্দটাও মিশ্র শব্দ। কিভাবে খ্রিস্টাব্দ শব্দটা মিশ্র শব্দ? আমরা জানি ইংরেজি শব্দটা হচ্ছে খ্রিস্ট, CHRIST, খ্রিস্ট। খ্রিস্ট যোগ অব্দ, অব্দ হচ্ছে তৎসম শব্দ, মানে সংস্কৃত শব্দ। অব্দ মানে সন, বা আমরা যেটাকে সাল বলি। তাহলে তুমি দেখো দুইটা ভাষার দুইটা শব্দ একত্র এসে যুক্ত হয়েছে খ্রিস্টাব্দ। তাহলে খ্রিস্ট এটা হলো ইংরেজি, আর অব্দ হচ্ছে তৎসম বা সংস্কৃত শব্দ। এই দুইটাই মিলে হয়েছে খ্রিস্টাব্দ, অর্থাৎ খ্রিস্ট যোগ অব্দ, খ্রিস্টাব্দ। হ্যাঁ, এটাও একটা মিশ্র শব্দ। তবে এটা নিয়ে আমি তোমাদেরকে একটা কথা না বললেই নয়, যে আমাদের টেক্সট বইতে খ্রিস্টাব্দ বানানটা মূর্ধন্য স দিয়ে লেখা। যাই হোক, এটা যেহেতু টেক্সট বই, আমি এটার কোনো ব্যাড কমেন্টস অথবা সমালোচনা এগুলো করার এখতিয়ার আমার নাই। আমি তোমাদেরকে পড়াবো এস টিচার, এটুকুই আমার কাজ। তবে আমি একটা নিয়মের কথা বলি, সেটা হচ্ছে মূর্ধন্য স ব্যবহারের একটা নিয়ম আছে। রির স, রির স এর পরে যদি মানে হয়, অর্থাৎ টবর্গীয়, টবর্গীয় ধ্বনির পরে সবসময় মূর্ধন্য স হয়। টবর্গীয় ধ্বনির পরে সবসময় মূর্ধন্য স হয়। আর ইংরেজি শব্দে এবং টবর্গীয় ধ্বনিটা যখন হয় তখন এটা হচ্ছে তোমার সংস্কৃত, অর্থাৎ সংস্কৃত ক্ষেত্রে টবর্গীয় ধ্বনির ক্ষেত্রে মূর্ধন্য স হবে, কিন্তু তদ্ভব বাংলা অথবা ইংরেজি শব্দের ক্ষেত্রে মূর্ধন্য স হয় না। নিয়ম অনুসারে হয় না। নিয়ম অনুসারে তোমার নত্যবিধান, সত্যবিধান, এই দুটো বিধান কার্যকর বা ইফেক্টিভ হবে শুধুমাত্র তৎসম শব্দ বা সংস্কৃত শব্দের ক্ষেত্রে। অন্য কোনো শব্দের ক্ষেত্রে এটি ব্যবহৃত হবে না। অর্থাৎ বাংলা শব্দের ক্ষেত্রেও হবে না, তদ্ভব শব্দের ক্ষেত্রেও হবে না, আবার ইংরেজি শব্দের ক্ষেত্রেও এই নত্যবিধান বা সত্যবিধানটা কার্যকর হবে না। এখন তোমরা নিজেরাই বুঝতে পারতেছ, খ্রিস্ট যদি ইংরেজি শব্দ হয় তাহলে এখানে মূর্ধন্য সটা হবে কেন? নিয়মে তো বলে যে এখানে মূর্ধন্য স হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আমি মনে করি এখানে দন্ত স হওয়াই বাঞ্ছনীয়, কারণ ইংরেজি শব্দ, সো আমি এখানে দন্ত সই ব্যবহার করি। আমি ব্যক্তি জীবনে এটি ব্যবহার করি এবং তোমাদেরকেও ক্লাসেও আমি বলেছি যে খ্রিস্টাব্দ বানানে তোমরা দন্ত স দিয়েই লিখবে, এবং এটাই নিয়ম। নত্যবিধান, সত্যবিধান, সত্যবিধানের যে নিয়ম, সেই নিয়মগুলো অনুসরণ করলে বা সেই নিয়মটা দেখলে আমরা বুঝি যে এখানে মূর্ধন্য শয়ের মূর্ধন্য স হবে না, এটা দন্তস্বই হবে, কারণ খ্রিস্টাব্দ হচ্ছে, খ্রিস্ট হচ্ছে ইংরেজি শব্দ, অব্দ হচ্ছে তৎসম শব্দ। এটা একটা মিশ্র শব্দ, কিন্তু মিশ্র শব্দ হলেও যেহেতু খ্রিস্ট, সো আমরা সেখানে মূর্ধন্য স ব্যবহার না করে সবসময় দন্তস্বই ব্যবহার করব। যাই হোক, প্রাসঙ্গিক ক্রমে বলা আর কি, যাতে ভুলটা না করো।
আপনারা অনেকেই জানেন জাদুঘর পুরোটাই ফার্সি, তবে জাদুঘরের ঘরটা বাংলা। উর্দুতে জাদুঘরকে বলে আজবখানা, হিন্দিতে বলে অজায়েব ঘর। খানা ফার্সি, খানা শব্দটি ফার্সি, আজব, আজিব, আজায়েব এগুলি হচ্ছে আরবি। জাদু ও আজব শব্দে দোতনা আছে দুই রকম। আমি আবার বলছি যে জাদু এবং আজব শব্দের দোতনা, এক্সপ্রেশনটা আছে দুই রকম, অর্থাৎ দুই রকমের অর্থ প্রকাশ করে, মিনিংটা দুই রকম। আমি আবার বলছি, জাদু ও আজব শব্দের দোতনা, দোতনা মানে এক্সপ্রেস, অর্থাৎ যেটা প্রকাশ করে, অর্থ প্রকাশ করে। দোতনা হচ্ছে অর্থ প্রকাশ করা, দোতনা মানে হচ্ছে অর্থ প্রকাশ করা। তাহলে জাদু আর আজব শব্দের দোতনা আছে দুই রকম, অর্থাৎ দুই রকমের অর্থ প্রকাশ করে। প্রথম দিকে মানে প্রথম অর্থটা হচ্ছে জাদু বা আজবের প্রথম অর্থ হচ্ছে কুহক, ইন্দ্রজাল, ভেলকি। আর দ্বিতীয় অর্থ হচ্ছে চমৎকার, মনোহর, কৌতূহলোদ্দীপক। চমৎকার, মনোহর, কৌতূহলোদ্দীপক, এটা হচ্ছে দ্বিতীয় অর্থটা। আর প্রথম অর্থটা হচ্ছে কুহক, ইন্দ্রজাল, ভেলকি। কিসের? জাদু বা আজবের। দুই রকমের অর্থ আছে, একটা হচ্ছে কুহক, তারপরে ইন্দ্রজাল, ভেলকি, এবং দ্বিতীয় হচ্ছে আজিব, আজাইব আরবি। আর অন্যদিকে দ্বিতীয়টা হচ্ছে চমৎকার, মনোহর এবং কৌতূহলোদ্দীপক। এখানে উদাহরণ দিয়েছেন আনিসুজ্জামান স্যার, খুব চমৎকার। আমার ছেলেকে সোজা পেয়ে মেয়েটা জাদু করেছে। এখানে দেখো জাদুটা কি অর্থে ব্যবহৃত হয়েছে। আমার ছেলেকে সোজা পেয়ে মেয়েটা জাদু করেছে। এখানে জাদুর যেই অর্থ, পরের যে উদাহরণটা দিচ্ছে সেটা লক্ষ্য করো, কি জাদু বাংলা গানে। এখন তুমি দেখো এই যে দুটা বাক্য, আমার ছেলেটাকে সোজা পেয়ে মেয়েটা জাদু করেছে, আর কি জাদু বাংলা গানে, দুই জায়গায় কি একই অর্থে ব্যবহার হয়েছে? না। প্রথম অর্থটা হচ্ছে বশীকরণ, বশীভূত, অর্থাৎ যেটাকে আমরা বলি যে মানে বউয়ের কথায় উদ্বস করা অর্থে, অর্থাৎ বউয়ের কথা বেশি শুনে, হ্যাঁ, মুরব্বী বা মা বাবার কথা যদি কম শুনে, হ্যাঁ, বউয়ের কথাটা যদি প্রায়োরিটি বেশি দেয়, সেই ক্ষেত্রে আমাদের বাঙালি কালচারে বা আমরা আমাদের গ্রামীণ কালচারে মা বাবারা বলে যে আমার ছেলেটাকে জাদু করেছে, মেয়েটা আমার ছেলেটাকে জাদু করেছে। আসলে এগুলা কতটা যুক্তি, এটা এক ধরনের সুপারস্টিশন, কুসংস্কারই বটে। এটা আসলে ঠিক নয়, তবে কোনো কোনো ক্ষেত্রে ঠিক হলেও হইতে পারে। আমি কোনো সিদ্ধান্ত দিতে চাই না, এটা তোমাদের বিষয়, তোমরা ভেবে দেখবে। তবে বশীকরণ অর্থেই, মানে প্রথম বাক্যে বশীকরণ অর্থেই বা বশীভূত অর্থেই শব্দটির ব্যবহার হয়েছে, যেটাকে আমরা বলি স্ত্রৈণ, স্ত্রৈণ। আর দ্বিতীয় যে অর্থটা, যে কি জাদু বাংলা গানে, এটা তো তোমরা বুঝতে পারছো, যেটা একটা চমৎকার, সৌন্দর্য বোঝাতে, চমৎকারিত্ব বোঝাতে, মনোহর বোঝাতেই মূলত এখানে কি জাদু বাংলা গানে ব্যবহার করা হয়েছে। কাজেই জাদু দুই জায়গায় ব্যবহার করা হয়েছে, কিন্তু অর্থের ভিন্নতা রয়েছে। বয়সের দোষে এক কথা থেকে অন্য কথায় চলে যাচ্ছে। মোনায়েম খান যে সেদিন রাগ করেছিলেন এবং জাদুঘরের অন্য অনেক কিছু থাকার সত্ত্বেও যে তিনি আল্লাহর কালামের কথা বিশেষভাবে উল্লেখ করেছিলেন, এখন মনে হয় তার একটা তাৎপর্য ছিল। তিনি দ্বিজাতি তত্ত্বে বিশ্বাসী ছিলেন, তাই জাদুঘরে সংরক্ষিত মুসলিম ঐতিহ্যমূলক নিদর্শন তাকে আকর্ষণ করেছিল এবং বাংলায় হিন্দু মুসলমান নির্বিশেষে জাদুঘরকে যেহেতু জাদুঘর বলে, তাই তিনি সেটা বর্জন করে মিউজিয়াম শব্দটি বাংলায় ব্যবহার করতে চেয়েছিলেন মুসলমানদের স্বতন্ত্র প্রয়োগ হিসেবে। জাদুঘরকে যদি তিনি আত্মপরিচয় লাভের ক্ষেত্র হিসাবে দেখে থাকেন তাহলে মোটেই ভুল করেননি। অল্প বয়সে আমি যখন প্রথম ঢাকা জাদুঘরে যাই তখন আমিও এক ধরনের আত্মপরিচয়ের সূত্র সেখানে খুঁজে পাই। অতটা সচেতনভাবে না হলেও বাংলা স্থাপত্য ও ভাস্কর্যের প্রাচীন নিদর্শনের সঙ্গে সেই আমার প্রথম পরিচয় ঘটে। স্থাপত্যের নিদর্শন বলতে প্রধানত ছিল কাঠের ও পাথরের স্তম্ভ, আর ভাস্কর্য ছিল অজস্র ও নানা উপকরণে তৈরি। বঙ্গদেশে অত যে বৌদ্ধ মূর্তি আছে সেই সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না। পৌরাণিক, লৌকিক অত যে দেবদেবী আছে তাও আমি জানতাম না। মুদ্রা এবং অস্ত্রশস্ত্র দেখে বাংলায় মুসলিম শাসন সম্পর্কে কিছু ধারণা হয়েছিল। ইশাখার কামানের গায়ে বাংলা লেখা দেখে মুগ্ধ হয়েছিলাম। পোড়া মাটির কাজও ছিল কত বিচিত্র ও সুন্দর। এখানে পোড়া মাটির কাজ সম্পর্কে একটু বলি, যেটাকে আমরা মৃৎশিল্প বলি, অর্থাৎ মাটির কাজ এবং মাটির বাসন কোসন, ফুলদানি, তারপরে তোমার আমাদের
এই বিভিন্ন আগের দিনের যেই ঐতিহাসিক মসজিদগুলো, ওইগুলোতে যে টেরাকোটা, এই টেরাকোটাটাও হচ্ছে মাটির। হ্যাঁ, কাজে এগুলো হচ্ছে পোড়া মাটির কাজ। এই পোড়া মাটির কাজ বলতে মৃৎশিল্পকেই আমরা বুঝবো। পোড়া মাটির কাজও ছিল কত বিচিত্র সুন্দর। জাদুঘরের বাইরে তখন রক্ষিত ছিল নীল জাল দেওয়ার মতো মস্ত বড় কড়াই, নীল জাল দেওয়ার মতো মস্ত বড় কড়াই। নীল আন্দোলনের ইতিহাস কিছুটা জানতাম, আমিও জানি, কিন্তু আমি এটা যদি এখন ব্যাখ্যা বিশ্লেষণ করতে যাই তাহলে আমার আজকেও প্রবন্ধটা শেষ হবে না। কড়াইয়ের বিশালত্ব চিত্তের সম্ভ্রম জাগাবার মতো, কিন্তু তার সঙ্গে যে অনেক দীর্ঘশ্বাস ও অশ্রুবিন্দু জড়িত সেটা মনে পড়তে ভুল হয়নি। ঢাকা জাদুঘরে যা দেখেছিলাম তার কথা বলতে গেলে পরে দেখা নিদর্শনের সঙ্গে জড়িয়ে যেতে পারে, কিন্তু বঙ্গের মানে বাংলার, কিন্তু বঙ্গের বা বাংলার হাজার বছরের পুরনো ইতিহাস ও সমৃদ্ধ সংস্কৃতির যেই নমুনা সেখানে ছিল, তা থেকে আমি বাঙালির আত্মপরিচয় লাভ করেছি। যেহেতু আমি একজন বাঙালি, কাজেই জাদুঘরে গিয়ে সর্বোপরি আমি যে জিনিসটা লাভ করেছি, আমার আত্মপরিচয় আমি লাভ করেছি। পরে তা শক্তিশালী হয়েছে কলকাতা জাদুঘর ও ভিক্টোরিয়া মেমোরিয়াল দেখে। আনিসুজ্জামান স্যার বলছেন যে আমি শাহবাগে আমাদের জাতীয় জাদুঘর দেখে সবশেষে আমি সর্বোপরি যে জিনিসটা লাভ করেছি সেটা হলো আমার আত্মপরিচয়। বাঙালি হিসাবে আমি আমার আত্মপরিচয় লাভ করেছি, আর সেটা পরবর্তীকালে শক্তিশালী হয়েছে কলকাতা জাদুঘর আর ভিক্টোরিয়া মেমোরিয়াল দেখে। যাই হোক, আমার সৌভাগ্য হয়েছিল যে আমি কলকাতা জাদুঘর এবং ভিক্টোরিয়া মেমোরিয়াল এই দুটো দেখার আমার সৌভাগ্য হয়েছিল, কারণ আমি গত ডিসেম্বর মাসে গিয়েছিলাম ভারতে পরিবার সহ, পরিজন সহ। সেই সূত্রে আমার ভিক্টোরিয়া মেমোরিয়াল এবং কলকাতা জাদুঘর দেখার সৌভাগ্য হয়েছিল। পরবর্তীকালে পৃথিবীর বহু জাদুঘরে আত্মপরিচয় জ্ঞাপনের এই চেষ্টা নিজেদের সাংস্কৃতিক ঐতিহ্য ধরে রাখার যত্নকৃত প্রয়াসে দেখেছি। আলেকজান্দ্রিয়ার গ্রেকো রোমান মিউজিয়ামে এবং কায়রো মিউজিয়ামে যেমন মিশরের পুরনো ইতিহাস ধরে রাখা হয়েছে, সিয়াটলে এবং নর্থ ক্যারোলাইনার পূর্ব প্রান্তে দেখেছে আমেরিকার আদিবাসীদের নানাবিধ অর্জনের নিদর্শন এবং ইউরোপীয় বসতি স্থাপনকারীদের প্রথম আগমনকালীন স্মৃতিচিহ্ন। ব্রিটিশ মিউজিয়াম এবং টাওয়ার অফ লন্ডনে ইংল্যান্ডের ইতিহাস অনেকখানি ধরা আছে। তাহলে ব্রিটিশ মিউজিয়াম এবং টাওয়ার অফ লন্ডনে এই দুটি জাদুঘরে ব্রিটেনের অর্থাৎ ব্রিটিশদের যেই ইতিহাস এটা অনেকখানি তারা ধরে রাখতে সক্ষম হয়েছে। কুয়েতের জাদুঘরে আমার ছেলেবেলা দেখা ব্রিটিশ ভারতীয় মুদ্রার সযত্ন স্থান দেখে চমৎকৃত হয়েছে। আমি না, আনিসুজ্জামান স্যার চমৎকৃত হয়েছে, কারণ এগুলো আমি দেখি নাই। টাওয়ার অফ লন্ডন আমি দেখি নাই, তারপরে ব্রিটিশ মিউজিয়াম এটাও আমি দেখি নাই, এরপরে কুয়েতের জাদুঘর সেখানেও আমি যাওয়ার আমার সৌভাগ্য হয় নাই। কাজে এগুলো আমি দেখি না, এগুলা আনিসুজ্জামান স্যার দেখেছেন, তার অভিজ্ঞতাটা এখানে উনি তুলে ধরছেন। হ্যাঁ, কিন্তু দূর ইতিহাসের পাথুরে প্রমাণ হাতে আসেনি, এতে কোনো সন্দেহ নেই যে জাদুঘরের একটা প্রধান কাজ হলো সাংস্কৃতিক ঐতিহ্যের সংরক্ষণ এবং জাতিকে আত্মপরিচয় দানের সূত্র জানানো। এতক্ষণ পরে এসে আমরা জাদুঘরের মূল উদ্দেশ্যটা জানতে পারলাম। আনিসুজ্জামান স্যার বলছেন যে এত কথা বলার পরে তিনি এসে বলছেন যে এতে কোনো সন্দেহ নেই যে জাদুঘরের একটি প্রধান কাজ, একটা মুখ্য কাজ, একটা প্রধান কাজ বা মুখ্য কাজ হচ্ছে সাংস্কৃতিক ঐতিহ্যের সংরক্ষণ এবং জাতিকে আত্মপরিচয় দানের সূত্রগুলো জানিয়ে দেওয়া, জানানো। এটাই হচ্ছে জাদুঘরের প্রধান কাজ, সাংস্কৃতিক এবং আমাদের আত্মপরিচয়, আমাদের আত্মপরিচয়ের সূত্র জাতিকে জানানোই হচ্ছে জাদুঘরের প্রধান কাজ। জাদুঘরে আমাদের যাওয়ার এটা একটা বড় কারণ। তাহলে আমাদের সাহিত্য সংস্কৃতি, আমাদের হাজার বছরের, আমার মনে হয় না যে এত বড় দীর্ঘ সময়ের ইতিহাস বিশ্বে আছে। হাজার বছরের, আমাদের হাজার বছরের সাহিত্যের ইতিহাস, আমাদের এই সমৃদ্ধ সাহিত্য সংস্কৃতি, হ্যাঁ, সাহিত্য সংস্কৃতির যে ইতিহাস, সামাজিক যে ইতিহাস, সামাজিক যে গঠন, আমাদের জাতিতত্ত্ব নৃতত্ত্বের যে গঠন, এগুলো জানতে হলে আমাদেরকে অবশ্যই জাদুঘরে যেতে হবে। এবং জাদুঘরে গেলে আমরা আমাদের রুট আমরা খুঁজে পাবো, আমাদের যেই শেকড়
সেই শেকড় আমরা খুঁজে পাবো, আমরা নিজেকে আবিষ্কার করতে পাবো। আমাদের জাতিসত্তার যে সূত্র, সেই সূত্রগুলো আমরা বুঝতে পারবো, জানতে পারবো, রিয়েলাইজ করতে পারবো, হৃদয়ঙ্গম করতে পারবো, দুই চোখকে ভরে দেখতে পারবো, এবং আমাদের চিন্তা জগতে একটা চিন্তার খোরাক উদ্রেক করবে। সে আত্মপরিচয় লাভ অনেক সময় সামাজিক, রাজনৈতিক বা রাষ্ট্রিক পরিবর্তনেরও সূচনা করে। কাজেই এই আত্মপরিচয় লাভ অনেক সময় অনেক ক্ষেত্রে সামাজিক, রাজনৈতিক এবং রাষ্ট্রিক পরিবর্তনেরও সূচনা করে থাকে। টাওয়ার অফ লন্ডনে সকলে ভিড় করে কোহিনূর দেখতে। কোহিনূর হচ্ছে একটা হীরকখণ্ড। তোমরা মনে রাখবে, কোহিনূর, সবাই টাওয়ার অফ লন্ডনে যায় শুধুমাত্র কোহিনূরটাকে দেখার জন্যে। লেখক বলছেন যে টাওয়ার অফ লন্ডনে যায় লোকজন ভিড় করে শুধু কোহিনূর দেখার জন্য। জনশ্রুতি আছে এই কোহিনূর নাকি এই ব্রিটিশরা ভারতবর্ষ থেকে যখন আমরা কলোনি ছিলাম, অর্থাৎ এই উপমহাদেশ তারা যখন শাসন করেছিল, হ্যাঁ, প্রায় 250 বছর, সেই সময়ে এটি নাকি ভারতবর্ষেরই সম্পদ। এই সম্পদকে তারা ব্রিটেনে নিয়ে গেছে এবং টাওয়ার অফ লন্ডনে মিউজিয়ামে এটি এখন সংরক্ষিত আছে। কাজে টাওয়ার অফ লন্ডনে যারা ভিজিটার হিসাবে বা পরিদর্শক হিসাবে যান, তারা মূলত এই কোহিনূর হীরকখণ্ডটি দেখতেই যান। আমিও তা দেখতে গিয়েছিলাম। আমি না, আনিসুজ্জামান স্যারের কথা বলছি। আমিও তা দেখতে গিয়েছিলাম। তখন আমার আরেকটা কথা মনে হয়েছিল, জাদুঘর ঋত সাংস্কৃতিক উত্তরাধিকারের জায়গা বটে। ঋত মানে হারানো। জাদুঘর ঋত সাংস্কৃতিক উত্তরাধিকারের জায়গা বটে, তবে তার সবসময় নিজের জিনিস হবে এমন কথা নেই। যে জাদুঘরে যে জিনিসগুলো থাকবে, এগুলো যে শুধু কেবল আমার নিজের জিনিস হইতে হবে, তার এমন কোনো মানে নেই। তা না হলে তো কোহিনূর তো আমাদের এই উপমহাদেশের কোনো জাদুঘরে থাকাই সমীচীন ছিল। এই কোহিনূর হীরকখণ্ডটাকে ব্রিটিশরা তারা তাদের মনে করেই তারা ইংল্যান্ডে নিয়ে গিয়েছিল, ব্রিটেনে নিয়ে গিয়েছিল, এবং টাওয়ার অফ লন্ডনে এটা এখন সংরক্ষিত আছে। তবে তার সবসময় নিজের জিনিস হবে এমন কোনো কথা নেই। যা অন্যের ঐতিহ্যিক উত্তরাধিকার হরণ করে, অন্যের ঐতিহ্যিক উত্তরাধিকার হরণ করেও বিশ্বের কোনো কোনো দেশ তাদের জাদুঘরকে সমৃদ্ধ করেছে। যেমন ব্রিটেন টাওয়ার অফ লন্ডনে যে হীরকখণ্ড কোহিনূর, এটি হয়েছে ভারতের, আসলে আমাদের ভারতবর্ষের হলো একসময় আমরা ভারতের অংশ ছিলাম 1947 সাল পর্যন্ত। কাজেই এটার অংশীদার এই অঞ্চলের সকল মানুষেরই। কিন্তু হলে কি হবে, এটা তো তারা হরণ করে নিয়ে গিয়ে তাদের জাদুঘরে তারা সংরক্ষিত করে রেখেছে। এভাবে প্যারিসের যে জাদুঘর, লুভর জাদুঘর, এখানে যে সব কিছু তাদের জিনিস তা কিন্তু না। তারাও বিভিন্ন যে তাদের যে উপনিবেশগুলো ছিল, তারা যেখানে যেখানে তারা শাসন করেছে, হ্যাঁ, সেখান থেকে তারা মূল্যবান জিনিসগুলো নিয়ে এসে এই জাদুঘরে তারা সংরক্ষণ করেছে। অন্যের ঐতিহ্যিক উত্তরাধিকার হরণ করে এনেও সাম্রাজ্যবাদী শক্তি নিজেদের জাদুঘর সাজাতে কুণ্ঠিত বোধ করে না। তবে একটা কথা স্বীকার করতেই হবে, ব্রিটিশ মিউজিয়ামে নানা দেশের নানা নিদর্শন সংগৃহীত হয়েছে। কি উপায়ে সংগৃহীত হয়েছে? ব্রিটিশ মিউজিয়ামে নানা দেশের বিশ্বের বিভিন্ন দেশের বিভিন্ন জিনিস, বিভিন্ন প্রত্নতাত্ত্বিক জিনিস, বিভিন্ন জিনিস তারা সংরক্ষণ করেছে। কিন্তু প্রশ্ন সেটা না, কি উপায়ে সংগৃহীত হয়েছে এই প্রশ্ন নাইবা করলাম, সে কথা আপাতত মুলতবি রাখলাম। মুলতবি মানে স্থগিত বা নাইবা বললাম। পরিষ্কার কথা, আমি এই কথাটা নাইবা বললাম। তারা কি উপায়ে এগুলো সংগ্রহ করছে বিভিন্ন দেশ থেকে, সে কথাটা নাইবা বললাম, মুলতবি রাখলাম। কিন্তু এসব দেখে অভিন্ন মানব সত্তার সন্ধান পাওয়া যায়। কিন্তু এই জিনিসগুলো দেখে আমরা যেটা আনন্দ বোধ করি, যে অভিন্ন মানব সত্তা, মানুষ হিসেবে আমার যে সত্তা, এটা তো সমগ্র মানুষের ক্ষেত্রেই প্রযোজ্য। সেটা কেমন প্রযোজ্য? যেমন ধরো যে কষ্ট পেলে আমার চোখ দিয়ে পানি পড়ে, আবার একটা আঘাত পেলে আমি কাঁদি। এই জিনিসগুলো তো সর্বজনীন, সকলের জন্যেই। কাজে মানব সত্তাটা মোটামুটি কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম হতে পারে, কিন্তু সকল ক্ষেত্রে মানব সত্তার যে বিষয়টি, এটা বলা যায় পৃথিবীর সকল মানুষের ক্ষেত্রেই প্রযোজ্য। কিছু কমন জিনিস আছে, কমন সত্তা আছে, যেগুলা সকলের ক্ষেত্রেই প্রযোজ্য। কিন্তু এসব দেখে অভিন্ন মানব সত্তার, অর্থাৎ যার কোনো ভিন্নতা নাই, একই। অভিন্ন মানে কি? একই। অভিন্ন
অভিন্ন মানব সত্তার সন্ধান পাওয়া যায়। মনে হয় এত দেশে এতকালে মানুষ যা কিছু করেছে তার সব কিছুর মধ্যে আমিও আছি, কারণ আমিই তো মানুষ। তারা যা কিছু করেছে অভিন্ন সত্তা বলছে একই রকম। এরা যেখান থেকে, যেই দেশ থেকে, যেভাবেই, যেই উপায়ে তারা এটা এখানে সংরক্ষণ করুক না কেন, এখন এগুলা দেখতে পেয়ে, এগুলা দেখে আমি যেই মানে যেই স্বস্তি পেলাম এবং যে জ্ঞান আরাম করছি, মনে হচ্ছে যেন এদের এই সম্পদগুলোর মধ্যে, মানব সত্তার মধ্যে যেন আমিও একজন আছি, আমার সত্তাটাও যেন এখানে আছে। জাতীয় জাদুঘর একটা জাতিসত্তার পরিচয় বহন করে। আমি আবার বলছি, খুব ভালো করে মনে রাখবি, জাতীয় জাদুঘর একটা জাতিসত্তার পরিচয় বহন করে। জাতীয় জাদুঘর একটি জাতিসত্তার পরিচয় বহন করে। যে সেখানে যায় সে তার নিজের ও জাতির স্বরূপ উপলব্ধি করতে পারে। যে জাদুঘরে যায় সে সেখানে গিয়ে নিজের এবং জাতির স্বরূপ উপলব্ধি করতে পারে, সংস্কৃতির সন্ধান পায়, আত্মবিকাশের অনুপ্রেরণা লাভ করে। এই যে শত সহস্র বছর আগের সব জিনিস, যা হয়তো একদিন ব্যক্তির বা পরিবারের কুক্ষিগত ছিল, যা একদিন ব্যক্তি বা পরিবারের অধীনে ছিল, যা একদিন ব্যক্তি বা পরিবারের কাছে ছিল, সেই জিনিসটা তাকে যে নিজের বলে ভাবতে পারছে। আমি জাদুঘরে যাওয়া মানে কি, মানে ন্যাশনাল মিউজিয়াম মানে কি, বাংলাদেশের ন্যাশনাল মিউজিয়াম, বাংলাদেশের প্রত্যেক নাগরিকের অধিকার, প্রত্যেক নাগরিকের অধিকার আছে এটা দেখার। কাজেই বলতে পারো বাংলাদেশের যে জিনিস সেটা সকল নাগরিকের জিনিসই। সেই সূত্রে আমি বলবো যে এটার অধিকার আমার আছে এবং এখানে আমার একটা রাইটনেস, একটা অধিকার, একটা সত্তা এখানে আমার আছে। তাকে যে নিজের বলে ভাবতে পারি, তা কি কম কথা? এটাও তো কম কথা নয়। অন্যের জিনিস যে নিজের বলে ভাবতে পারছি, এটাও তো কম কথা নয়। আবার অন্য জাতির অনুরূপ কীর্তির সঙ্গে যখন আমি একত্রতা অনুভব করি, তখন আমার উত্তরণ হয় বৃহত্তর মানব সমাজে। প্রায় শেষের দিকে চলে এসেছি। জাদুঘর আমাদের জ্ঞান দান করে। জাদুঘর কি দান করে বলো তো একটু? আরে তোমাদেরকে দেখতে পাচ্ছি না। জাদুঘর আমাদেরকে জ্ঞান দান করে। জাদুঘর আমাদের শক্তি যোগায়। কোন শক্তি? কি শারীরিক শক্তি? নো, মানসিক শক্তি যোগায়। আমার মানব সত্তাটা কি সেটা বুঝতে সহায়তা করে। বুঝতে পারতেছ শিক্ষার্থীবৃন্দ? তোমরা কি বুঝতে পারছ? জাদুঘর আমাদেরকে আনন্দ দেয়, জাদুঘর আমাদেরকে শক্তি যোগায়। এই শক্তি মানে শারীরিক শক্তি নয়, মানসিক শক্তি, মানবিক সত্তা। এই শক্তি, এই ধরনের শক্তিগুলো হিউম্যান বিং আমাদের মধ্যে সৃষ্টি করে। কাজেই জাদুঘরের যেই কেন যাব তার উত্তর আর বলার কোনো দরকার নেই। যেমনটা আমাদের আনন্দ দেয়, তেমনি আমাদের মানসিক শক্তি যোগায়। জাদুঘর আমাদের চেতনা জাগ্রত করে। আর কি করে? জাদুঘর আমাদের চেতনা জাগ্রত করে। আমাদের হৃদয়, যেমন আমাদের 1971 সাল, 1952 সাল, এই যে আমাদের ইয়াগুলো, 1969-এর গণ অভ্যুত্থান, এই জিনিসগুলো জাদুঘর আমাদেরকে, ওখানে গেলে এই জিনিসগুলো যেন আমরা নতুন করে জানতে পারি, বুঝতে পারি, চিনতে পারি আমার অস্তিত্বটা কোথা থেকে এসেছে, আমি কিভাবে বর্তমান অবস্থায় আসছি, আমার জাতিসত্তার স্বরূপটা কি, এটা তুমি জাদুঘরে গেলেই উন্মোচন করতে পারবে, বুঝতে পারবে, হৃদয়ঙ্গম করতে পারবে। তুমি তাজ্জব হবে, তুমি বিস্মিত হবে যে আমার পূর্বপুরুষেরা, আমাদের জাতিসত্তা এভাবেই ছিল, এভাবে আসছে, আমাদের নৃতাত্ত্বিক পরিচয় এরকম। এটা তুমি জাদুঘরে না গেলে বোঝার কোনো উপায় নেই। আর জাদুঘর কি করে? আনন্দ দেয়, মানসিক শক্তি যোগায়, চেতনা জাগ্রত করে। জাদুঘর আমাদের মনোজগৎকেই সমৃদ্ধ করে, আমাদের মানসিক জগৎ, মনোজগৎ, মনের জগৎকে সমৃদ্ধ করে। কাজেই জাদুঘর একটা শক্তিকার সামাজিক সংগঠন। সমাজের এক স্তরে সঞ্চিত জ্ঞান তা ছড়িয়ে দেয় সমাজের অন্য স্তরে। গণতন্ত্রের পথ প্রশস্ত এভাবে। জাদুঘর শুধু জ্ঞানে ছড়িয়ে দেয় না, অলক্ষ্যে ছড়িয়ে দেয় ভাবাদর্শ। কাজে এই কথা বলা যেতে পারে যে জাদুঘর যেমন সামাজিক ও রাষ্ট্রীয় ভাবনার সৃষ্টি, তেমনি তার সামাজিক ও রাষ্ট্রীয় পরিবর্তনের কারণ ঘটাতে পারে। আরও একটা কথা সোজা ব্যাপার আছে, জাদুঘর আমাদের আনন্দ দেয়। মানুষের অনন্ত উদ্ভাবন নৈপুণ্যে, তার নিরলস সৃষ্টি ক্ষমতা, তার তন্নিষ্ঠ সৌন্দর্য সাধনা, তার নিজেকে বারংবার অতিক্রম করার প্রয়াস, এসবের সঙ্গে পরিচয় হয়ে আমরা অশেষ উল্লসিত হই। এত কিছুর পরেও যদি কেউ প্রশ্ন করেন জাদুঘরে কেন যাব, সূক্ষ্ম কৌতুক সঞ্চার করে প্রাবন্ধিক পরিশেষে লিখেছেন, তাহলে তার একমাত্র উত্তর বোধ হয় এইরকমই,
কে বলছে আপনাকে যেতে? কে বলছে আপনাকে যেতে? যাই হোক, আমরা এখানেই আমাদের আজকে মূল প্রবন্ধটি শেষ করলাম। আমাদের জাদুঘরে কেন যাব এটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করলাম। আশা করি তোমরা উপকৃত হবে, তোমরা ভালো থাকবে। পরবর্তী ক্লাসে আমি বাংলা দ্বিতীয় পত্রের আংশিক যেই চ্যাপ্টারটা শুরু করছি তার পরের যে অংশটা আছে এটা শেষ করব। আর এরপরে আমি যদি বাংলা প্রথম পত্র পড়াই তাহলে সৃজনশীল প্রশ্ন কি এই সম্পর্কে আমার ব্যক্তিগত ধারণা এবং আমার ভাবনা কি সেটা নিয়ে পুরো একটা ক্লাস, অর্থাৎ সৃজনশীল প্রশ্ন, এটা নিয়ে আমি পুরো একটা বাংলা প্রথম পত্রের পুরো একটা ক্লাস নেব। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আমার জন্য দোয়া করবো, আমিও তোমাদের জন্য দোয়া করব। আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ।